হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা লেকচার 4 এ ইন্টিগ্রেশনের লেকচার 4 শুরু করতে চাচ্ছি এবং অনেকদিন পর ফিরে আসছি। তো আমি চেষ্টা করব একটু বড়সড় ক্লাস নিতে, যাতে করে আমাদের আহ, গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো কভার হয়ে যায়। তো আমরা লেকচার 4 শুরু করতে চাচ্ছি। তো তোমরা জানো লেকচার 3 তে আমি একটু রিকল করতে চাই। লেকচার 3 তে আমি তোমাদেরকে যেটা দেখাইছিলাম সেটা একটু মনে করিয়ে আমি আমার আজকের লেকচারে প্রবেশ করতে চাই। লেকচার 3 তে আমি গুরুত্বপূর্ণ দুইটা রুল সম্পর্কে আলোচনা করেছিলাম। তো রুলটা ছিল হচ্ছে এরকম যে যদি কোনো সময় দেখতে পাই আমরা ভগ্নাংশ আছে, তখন আমরা চেষ্টা করব যাতে করে এই ভগ্নাংশ রিমুভ করা যায়। তো এই কারণে আমি কিছু তোমাদেরকে টেকনিক শিখাইছিলাম যে কিভাবে হচ্ছে তোমার এটা রিমুভ করা যাবে। এরপরে আমরা আহ, আরেকটা গুরুত্বপূর্ণ রুল শিখেছিলাম, সবচাইতে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্কোয়ার রুট মুক্ত করার ওয়ে। যে যদি কখনো তুমি রুট দেখতে চাও, এই যে রুল টু এর ব্যবহার অনেক আছে। আবার বলছি, এই যে রুল টু দেখতে পাচ্ছ, এটার ব্যবহার অনেক আছে। তো সেটা কি, রুল টুটা এরকম ছিল যে তুমি যদি কখনো দেখতে পাও যে তোমার ম্যাথের মধ্যে এরকম একটা স্কোয়ার রুট চিহ্ন আছে, এবং তুমি যদি দেখো যে ওইটা সূত্রে না যায়, মানে এরকম অনেক ধরনের সূত্র আছে যেটা হচ্ছে ধরো তোমার সরাসরি সূত্রে যায়। মনে করো যে তুমি যদি কখনো দেখতে পাও যে এরকম আছে, সাপোজ 1 - x²। এখন এটা কিন্তু দেখো, এটাকে আমরা ইন্টিগ্রেশন করতে বলছে। তো আমরা জানি এর সরাসরি একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে সাইন ইনভার্স এক্স। এরকম যদি সরাসরি সূত্রে যায় তখন তো আর আমার রুট মুক্ত করার দরকার পড়ে না। কিন্তু যদি কখনো আমরা দেখতে পাই সরাসরি সূত্র না যায়, সরাসরি সরাসরি সূত্র না থাকে, তখন আমরা চেষ্টা করব যে কোনো মূল্যে রুটকে মুক্ত করব। তো সেই রুট মুক্ত করারে আমি তোমাদেরকে এখানে বিভিন্ন ধরনের ওয়ে দেখাইছি। তো সেটা 4টা ওয়ে আছে। একটা হচ্ছে সমান চিহ্ন থাকলে তখন আমরা উভয় পক্ষে স্কোয়ার করে দিই, অথবা আমরা এই যে দেখো ওয়ে টু তে আমরা লিখেছি যে আমরা চেষ্টা করি কখনো এরকম স্কোয়ার আনতে। তাহলে আমরা জানি ভিতরে যদি স্কোয়ার আনি তাহলে স্কোয়ার এবং রুটে কাটাকাটি করা যাবে, তখন আমাদের একটা মুক্ত হলো। আবার আমরা ওয়ে থ্রি দেখাইছি, ওয়ে ফোর দেখাইছি, এটা হচ্ছে আমাদের লেকচার থ্রিতে ছিল, তোমরা দেখে নিতে পারো। আমরা আজকে চলে যাচ্ছি লেকচার ফোরে। তো লেকচার ফোরে যাচ্ছি, যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাকে তাহলে তোমরা করতে পারবা অবশ্যই। সেটা কমেন্টের মাধ্যমেও হতে পারে। তা আমরা একটু যেতে চাই লেকচার ফোরে। লেকচার ফোরে আমি কি বলছি দেখো, তোমাদের স্পষ্ট মনে আছে হয়তোবা যে আমরা যখন ডিফারেন্সিয়েশন পড়েছিলাম, তো ডিফারেন্সিয়েশন পড়তে গিয়ে আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে ভেরিয়েবল যা না, সে যদি সেটা দাবি করে তাকে আমরা ভন্ড বলবো, তাই না? এবং যদি ভন্ড হয়ে থাকে তাকে শাস্তির বিধান করব। এবং ডেরিভেটিভের ক্ষেত্রে তোমরা জানো, যে ভেরিয়েবল যা না, সে যদি সেটা দাবি করতো তাকে হচ্ছে আমরা কি করতাম। ধরো আমি একটু দেখাতে চাই যে dx, ধরো এখানে আছে সাইন 2x। তো আমরা মনে মনে এই 2x কে কিন্তু x ধরে নিতাম। তো আমরা জানি সাইন x এর আহ, যে ফর্মুলাটা হবে সেটা হচ্ছে cos 2x। তা আসলে তো এটা x ছিল না, মানে 2x ছিল। তাকে কিন্তু আবার আমরা এরকম গুণ করে দিতাম, তাই না? এই যে গুণ, দেখছো, গুণ চিহ্ন করতাম এবং ডেরিভেটিভ করতাম। ঠিক তেমনি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যে ভেরিয়েবল যা না, সে যদি সেটা দাবি করে, তখন হচ্ছে আমরা তাকে ডেরিভেটিভই করব। দেখো এখানে কিন্তু ডেরিভেটিভ করছি এবং গুণ করেছি। আমরা জানি যে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন হচ্ছে পরস্পর বিপরীত। তো আমরা যদি ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে গুণ করি তাহলে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ভাগ করতে হবে। তো আমরা এই কাজটাই করব। যেমন মনে করো আমি কিন্তু তোমাদেরকে লেকচার 1 2 তে বিভিন্ন ধরনের ফর্মুলা দিয়েছি এবং বলেছি, ধরো আমাকে এখানে দিয়ে দিল হচ্ছে cos 2x dx, এটার ইন্টিগ্রেশনের ফর্মুলাটা বাইর করতে। তো তোমরা জানো আমি লেকচার ওয়ানে তোমাদেরকে বুঝাইছি যে তুমি যে এই ফর্মুলাটা কিভাবে মনে করবা বা কিভাবে লিখবা। ধরো তোমার মনে নাই, তখন তুমি চেষ্টা করবা এরকম আকারে নিয়ে যাইতে। আমি বলছিলাম যে আগে তুমি এক্স এর সাপেক্ষে, কারণ এখানে এক্স এর সাপেক্ষে দেখতে পাচ্ছ যে এক্স এর সাপেক্ষে হচ্ছে তোমার ইন্টিগ্রেশন করা আছে। সুতরাং তুমি এরকম চেষ্টা করতে, মনে করার চেষ্টা করতে থাকবা কি, যে আমি এক্স এর সাপেক্ষে কাকে ডেরিভেটিভ করলে, আবার বলছি এক্স এর সাপেক্ষে মনে মনে এটাকে তুমি এখন এক্স ধরে নাও, 2x না ধরে x ধরে নাও। তো x এর সাপেক্ষে কাকে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করলে আমি cos x পাইতাম, বলে sin কে, তাই না? sin কে করলে আমি এখানে cos পাইতাম। তো তোমাকে মনে রাখতে হবে, তা cos কে যদি আমি ইন্টিগ্রেশন করি তার মানে যেহেতু বিপরীত, তার মানে হচ্ছে আমি sin পাবো, তাই কি না? তাহলে এটার সূত্র কি আসবে, এখানে আসবে sin 2x। এবার দেখো এই যে 2x, এটা কি আসলে x ছিল? x ছিল না, এটা কি ছিল? 2x। এবার সেই একই কাজ করব, এখানে আমরা ডিফারেন্সিয়েশন করব এই 2x কে, কিন্তু এবার ভাগ করে দেব। আমি এটাই বলতে চাচ্ছি লেকচার 4 এর
আমার আজকের ক্লাসের প্রথম যে শুরুটা সেটা হচ্ছে যে ভেরিয়েবল যা না সে যদি সেটা দাবি করে তাকে আমরা শাস্তি দিব। ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে হচ্ছে আমরা গুণ করেছিলাম, এবার হচ্ছে আমরা ভাগ করব ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। এবং এই যে যে সূত্রগুলো আবার বলছি, তোমাকে যদি কখনো কোনো স্যার ধরো এরকম বলে দিছে যে ই টু দি পাওয়ার এক্স এখানে ডিএক্স এর ফর্মুলাটা কত, ধরো তুমি মনে করতে পারছো না, তখন তোমার প্রথম উদ্দেশ্য হবে এরকম একটা ব্যাপার তৈরি করা, এখানে একটা বক্স এবং এখানে একটা বক্স তৈরি করা। বক্স করে এখানে দেখতে হবে ইন্টিগ্রেশনটা কার সাপেক্ষে আছে, এক্স এর সাপেক্ষে। তুমি এখান থেকে এখানে একটা দাগ টেনবা এবং এখানে দিলা ডি ডিএক্স। তোমার এখন মনে রাখতে হবে এই ফর্মুলাটা ধরো তুমি ভুলে গেছো, এটা তো সহজ ফর্মুলা, তারপর তুমি ধরো ভুলে গেছো, এখন তুমি কিভাবে হচ্ছে বের করবা? তো বের করার টেকনিকটা হচ্ছে এখানে যার সাপেক্ষে ইন্টিগ্রেশন তার সাপেক্ষে ডেরিভেটিভ দিবা এবং মনে করার চেষ্টা করবা কাকে যেন, আবার বলছি কাকে যেন, এই যে এখানে একটা প্রশ্নবোধক ছিল, কাকে যেন ডিফারেন্সিয়েশন করলে এক্স এর সাপেক্ষে এখানে ই টু দি পাওয়ার এক্স পাইতাম, বলে ই টু দি পাওয়ার এক্স কে। ঠিক আছে, তাহলে মানে বুঝতে হবে ই টু দি পাওয়ার এক্স কে এবার যদি ইন্টিগ্রেশন করো তাহলে ই টু দি পাওয়ার এক্স এ ফিরে আসবে, যেহেতু এরা বিপরীত জিনিস। ঠিক আছে, এভাবে মনে রাখার চেষ্টা করবা। আচ্ছা, কখনো কখনো এরকম হতে পারে, দেখো আমি তোমাদেরকে বলতে চাই, ফর্মুলা তোমাদেরকে শিখাইছে এরকম যে 1 ডিএক্স এটার মানে হচ্ছে 1, সরি এক্স, কিন্তু কখনো তো এরকম আসতে পারে 1 ডিটি এটার মানে কিন্তু হচ্ছে টি। কেন আসলো টি আমি একটু বুঝাতে চাই। দেখো যে উপরেরটার ক্ষেত্রে আমরা কিভাবে ফর্মুলাটা বানাইছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে, লেকচার 1 এবং লেকচার 2। তারপর আমি একটু বলতে চাই, দীর্ঘদিন যেহেতু আমি তোমাদেরকে পড়াইনি এই কারণে, যে এখানে আমরা একটা বক্স করে ফেলবো, এই যে এটার ক্ষেত্রে উপরটার ক্ষেত্রে আবার এখানেও একটা বক্স করে ফেলবো আমরা, অর্থাৎ বলতে চাচ্ছি যে সূত্রগুলো তুমি মুখস্থ করে নিবা পরে, বুঝার পরে। এখানে তোমাকে এই ব্যাপারটা একটু মনে রাখতে হবে, ধরো এই যে এটা যে এক্স হবে, উপরেরটা যে এক্স হবে এটা আমি জানি না, তো এটা বের করব কিভাবে? সেটা বের করার টেকনিক হচ্ছে আমার এখানে ইন্টিগ্রেশনটা কার সাপেক্ষে আছে, বলে এক্স এর সাপেক্ষে, তাহলে এখানে আমি একটা ডেরিভেটিভ দিয়ে ফেলবো এক্স এর সাপেক্ষে। এবং তোমাকে এখন মনে মনে ভাবতে হবে কার সাপেক্ষে কাকে যেন, এক্স এর সাপেক্ষে কাকে যেন ডিফারেন্সিয়েশন করলে 1 পেতাম। আবার বলছি এক্স এর সাপেক্ষে এই যে কাকে, কাকে এই যে এখানে এখানে কাকে বসালে আমি এখানে 1 পাইতাম, বলে এখানে এক্স কে বসালে, তাই না? তার মানে এখানে বুঝতে হবে এক্স এর সাপেক্ষে এক্স কে আমি যখন ডিফারেন্সিয়েশন করব তখন 1 পাইবো। তাহলে আমি বুঝতে পারছি বিপরীতভাবে আমি 1 কে যদি ইন্টিগ্রেশন করি, দ্যাট ইজ এরকম করি, এখানে আসতে চাই, দ্যাট ইজ 1 কে যদি আমি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে আমি এক্স পাবো। এই যে এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন যেহেতু ডিফারেন্সিয়েশনের বিপরীত, তার মানে এই ব্যাপারটা ফিরে পাবো। ঠিক আছে? আচ্ছা, এবার তুমি একটু কল্পনা করো দ্বিতীয়টার ক্ষেত্রে। দ্বিতীয়টার ক্ষেত্রে একটু কল্পনা করো, আমি এটা মুছে দিলাম, তাহলে আমি প্রথমটার ক্ষেত্রে কিন্তু এক্স পাইছি, ওকে, এটা এক্স। আচ্ছা, এরপর একটু কল্পনা করো, এবার দেখো এবার আছে হচ্ছে 1 ডিটি, তাহলে বুঝতে হবে এখানে একটা বক্স, আমি জানি না এখানে টি আসবে কিনা, এটা আমি জানি না, মনে করো এখানে আমি জানি না, তো এখানে একটা বক্স আইকে ফেলবা। এবার কার সাপেক্ষে ইন্টিগ্রেশন আছে, বলে টি এর সাপেক্ষে, তাহলে এখানে তুমি টি এর সাপেক্ষে একটা ডিফারেন্সিয়েশন দিবা এবং মনে মনে কল্পনা করবা এখানে এই যে ওয়ানটা এটা এই ডান ডান সাইডে বসাই ফেলবো অটোমেটিক। ঠিক আছে, আচ্ছা বসাইলাম। এবার তোমাকে মনে মনে কল্পনা করতে হবে এই যে কাকে যেন টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 1 পাবো। আবার বলছি কাকে যেন, এই যে এখানে কাকে বসালে এখানে আমি 1 পাবো, বলে সেম জিনিস হতে হবে, টি কে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমি 1 পাবো, তাহলে এখানে আসবে একটা টি। তাহলে বুঝতে পারছো এবার যদি আমি 1 কে ইন্টিগ্রেশন করি টি এর সাপেক্ষে, তার মানে আমি টি পাবো। বলো তো বুঝছো কিনা? তার মানে আমি টি পাবো, এই কারণে এটা রেজাল্ট এক্স, এটা রেজাল্ট টি। ঠিক আছে, আচ্ছা, আমি আশা রাখি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে আমি যদি কখনো কোনো ফর্মুলা জিজ্ঞেস করি, তুমি এটা চেষ্টা করবা যে এভাবে মনে রাখার চেষ্টা করবা, আর যদি কোনো কিছু না যায় তখন আমরা আবার বানানোর চেষ্টা করব, নতুন ফর্মুলা তৈরি করার চেষ্টা করব। কিন্তু আমি লেকচার 1 এবং লেকচার 2 তে তোমাদেরকে কিন্তু এরকম কয়েকটি গুরুত্বপূর্ণ সূত্র লিখে দিয়ে আসছি, সেটা আমি একটু দেখাতে চাই। কোথায় সেটা দিয়ে আসছিলাম, দেখো আহ, এই যে এখানে, এই যে দেখো এখানে আমরা বেশ কিছু সূত্র লিখে দিয়েছি। এই যে যে তোমরা দেখতে পাচ্ছ 11 খানা, তো তারপরে এখানে একটা দিয়েছিলাম, এই দেখো এখানে সেটা হচ্ছে ই টু দি পাওয়ার, আমি মনে মনে এটাকে এক্স ধরে নিয়েছিলাম, কল্পনা করেছিলাম, কিন্তু আসলে কিন্তু এটা এক্স না, এটা মনে রাখতে হবে। আমি সূত্র জানি, ই টু দি পাওয়ার এক্স এর সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস একটা সি দিব, কারণ হচ্ছে এটা যেহেতু অনির্দিষ্ট যোগজীকরণ। তারপরে আসলে তো এটা এক্স ছিল না, এটা ছিল এম এক্স, এই কারণে আমি তাকে হচ্ছে এবার ভাগ করে দিয়ে ডিফারেন্সিয়েশন করেছি। ওকে, আচ্ছা, আমি আশা রাখি তোমরা এটা বুঝতে পেরেছো। তা আমরা আজকে আমাদের লেকচারে যেতে চাই, লেকচার হচ্ছে 4। তো লেকচার 4-এ আমরা কিছু রুল আগেই লিখে রাখছি সময় বাঁচানোর জন্য, আর লেখা সম্ভব হয়নি, এখন আমরা তোমাদের সাথে আলোচনা শুরু করব। তো তোমরা দেখো হচ্ছে আমরা রুল 3 তে যেতে চাই, সরি আমি রুল 4 বলে ফেলছি হয়তোবা, আমরা এর আগের দিন রুল
1 এবং রুল 2 পড়াইছি। আজকে লেকচার 4, আজকে আমরা রুল 3 তে যেতে চাই। তো এখানে আমি রুলটা লিখে রাখছি যে যদি কখনো দুইটি ত্রিকোণমিতিক গুণ আকারে, দেখো ত্রিকোণমিতি বলতে আমি বুঝাচ্ছি ত্রিকোণমিতিক ফাংশন, ওকে? এটা আর লিখলাম না পুরোটা, তুমি বুঝে নিবা যে যদি কখনো দুইটি ত্রিকোণমিতিক ফাংশন গুণ আকারে থাকে, তবে চেষ্টা করবে, কি চেষ্টা করব, তাদেরকে সমষ্টি বা সমষ্টি বলতে এখানে যোগ হতে পারে, বিয়োগ হতে পারে, অর্থাৎ বীজগাণিতিক সমষ্টি লিখি, তাইলে তুমি বুঝতে পারবা। এখানে এই গতটা লিখি, বীজগাণিতিক সমষ্টি লিখি। আচ্ছা, বীজগাণিতিক সমষ্টি বলতে ধরো a মাইনাস বি, এটাও একটা বীজগাণিতিক সমষ্টি। কেমনে? কারণ হচ্ছে a প্লাস মাইনাস বি এই ধরনেরও কিন্তু লেখা যেতে পারে। ঠিক আছে, আমরা চেষ্টা করব সেটাকে বীজগাণিতিক সমষ্টি আকারে লেখার জন্য। আর যদি এটা থাকে, এটা তো আসি সমষ্টি আকারে আছেই। আচ্ছা, তাহলে আমরা কি বলছি, এই রুলটা কি, যে যদি কখনো আমরা দেখতে পাই, কি দেখতে পাই, যদি আমরা কখনো দেখতে পাই যে আমাদের দুইটা ত্রিকোণমিতি আছে এবং গুণ আকারে আছে, তাহলে আমরা তাদেরকে সমষ্টি আকারে লেখার চেষ্টা করব। রুল 3, আমরা রুল 1 এবং 2 এটা কিন্তু মনে রাখতে হবে। রুল 3, এবার দেখো তো, আমরা রুল 3 তে এটা একটা ম্যাথ নিয়েছি, ম্যাথ হচ্ছে 1। আমরা কি করতে পারি, দেখো তো ম্যাথ 1 এ আমরা কি লিখতে পারি। দেখো এখানে একটা sec স্কয়ার x আছে, আর এখানে আছে cosec স্কয়ার x। এখন এটাকে আমাকে ইন্টিগ্রেশন করতে বলছে। তা আমরা তো রুল 3 আমরা জানি, কি জানি, যে দুইটা ত্রিকোণমিতি আছে, এই যে একটা ত্রিকোণমিতি মনে মনে ধরে নাও, আর এই যে একটা ত্রিকোণমিতি, তো তারা আছে, তাদেরকে আমরা সমষ্টি আকারে লিখবো, ঠিক না? সমষ্টি আকারে লিখো, তা আমরা লিখতে চাই সমষ্টি আকারে। দেখো আমরা sec স্কয়ারকে লিখতে পারি, আর আমরা, তোমরা জানো আমি তোমাদেরকে প্রত্যেকবার বলি যে sec, এই cosec, tan এদেরকে আমরা সব সময় চেষ্টা করব sin cos এ নিয়ে যাওয়ার নিতে, ঠিক আছে? আমরা সব সময় চেষ্টা করব কি, sin cos এ নিয়ে যেতে। আচ্ছা, এবার দেখো, তো আমি সাইন কজে নিতে চাই, তাহলে এই কারণে আমি প্রথমে সেককে এবং কোসেককে ভেঙে 1/cos স্কয়ার এবং 1/sin স্কয়ার এটা আকারে নিলাম, অর্থাৎ আমি সাইন এবং কজে নিলাম। এরপর আমি, দেখো আমরা জানি এরকম একটা ব্যাপার আছে যে a, আর এখানে যদি a হয়, আবার নিচে যদি b আর c হয়, আমরা জানি উপরে উপরে গুণ হয়, নিচে নিচে গুণ হয়, ঠিক না? a স্কয়ার, আর এখানে একটা ভাগ চিহ্ন দিলাম, bc এরকম দিলাম। তাও এরকম লিখতে পারি আমরা। এখন দেখো, আমরা এই 1 আসে আকার কিরকম আকার আছে, 1 cos স্কয়ার এক্স ইন্টু সাইন স্কয়ার এক্স। এখন দেখো আমাকে কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাকে যোগ আকার আনতে হবে। আমি কিভাবে এখান থেকে যোগ আনতে পারি, এই 1 কে কি আমি যোগ আকারে লিখতে পারি না? দেখো, যে সাইন স্কয়ার এক্স প্লাস cos স্কয়ার এক্স, পারি কিনা? কারণ এটা সমান না 1, তাহলে 1 এর পরিবর্তে আমি এটা লিখতে পারি। এখন প্রশ্ন হচ্ছে কেন আপনি এক্স লিখলেন? এখানে তো আমরা এটাও জানি যে সাইন স্কয়ার থিটা লিখতে পারতাম, সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। এটা না লিখে কেন এক্স লিখলেন? অথবা আমরা তো এটাও লিখতে পারতাম যে সাইন স্কয়ার এক্স বাই 2 প্লাস cos স্কয়ার এক্স বাই 2, এটাই cos টু তো 1। কিন্তু আপনি কেন হচ্ছে এক্স দিলেন, সেটা হচ্ছে আর নির্ভর করবে তোমার নিচের ফাংশনের উপর। নিচে দেখো তো অ্যাঙ্গেলটা কি দেওয়া আছে, নিচে আছে অ্যাঙ্গেলটা এক্স দেওয়া, দেখছো এই যে এখানে এক্স দেওয়া, সুতরাং এই কারণে আমার ওখানে এক্স দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি। এবার দেখো আমি কি এরকম লিখতে পারি কিনা, দেখো এবার এই যে এটাকে লসাগু করো, লসাগু করলে দেখো উপরের লাইন পাওয়া যায়, তাহলে আমি লিখতেই পারি। আচ্ছা, এরপর এরপর দেখো, এরপর দেখো এই যে এটা, এই সাইন আর এই সাইন কাটাকাটি যাবে, অর্থাৎ আমি বলতে চাই কাটাকাটি করলে এইটা আর এটা কাটাকাটি যাবে, আবার এখান থেকে এটা আর এটা কাটাকাটি যাবে। দেখো তো দিন শেষে 1/cos স্কয়ার থাকে, cos স্কয়ারকে লিখতে পারি sec স্কয়ার, প্লাসের জায়গায় প্লাস, আর 1/sin স্কয়ার এটাকে লিখতে পারি cosec স্কয়ার, তাই না? তার মানে দেখো এই যে তোমার দুইটা ত্রিকোণমিতি অর্থাৎ sec আর হচ্ছে cosec, এরা কিন্তু গুণ আকারে ছিল, তাদেরকে কিন্তু আমরা একটা দিন শেষে এই যে সমষ্টি আকারে লিখলাম, ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু আমরা 1 নং, এই যে এটাকে আমরা 1 নং দিয়েছিলাম, এই যে ইন্টিগ্রেশনটা সেটাকে আমরা 1 নং দিয়েছিলাম, তুমি তোমার মতো করে সুন্দর করে লিখবা। তো 1 নং থেকে আমরা জানি এটা ছিল 1 নং এ, 1 নং এ এটার পরিবর্তে 2 নং এ আমরা এটা পাইছি যে এটাকে আমরা সমষ্টি আকারে লিখতে পারি, তা লিখলাম। এরপর হচ্ছে দেখো আমরা এই কাজটা কেন করি, এটা যদি তুমি আমাকে বলতা যে এরকম কেন করি, সমষ্টি আকারে লেখার চেষ্টা করি কেন, তখন আমি তোমাকে বলবো যে আমি তোমাকে যত রুল শিখাইছি, আমি কিন্তু এখনো পর্যন্ত এই রুলটা যদিও আছে, কিন্তু এখনো পর্যন্ত এরকম রুল শিখাই নাই যে ইউ ইন্টু ভি ডিএক্স এরকম ইন্টিগ্রেশন থাকলে কি করতে হবে, এরকম রুল শিখাই নাই। তো আমরা চেষ্টা করব যে যদি এরকম গুণ আকারে থাকে, তখন তাদেরকে যদি আমরা এরকম যোগ আকারে করতে পারি, দেখো যদি এরকম ইউ প্লাস এখানে ডিএক্স দিয়ে দেবো, আবার প্লাস, বা এরকমও করতে পারো যে এই ইউ ইন্টু ভি কে যদি আমরা এরকম যোগ আকারে লিখতে পারি, এবং আমরা জানি এই যে আমরা তোমাদের লেকচার 1 এবং 2 তে পড়িয়েছি যে এটাকে বলা হয় লিনিয়ার অপারেটর, বা লিনিয়ার অপারেটরের কাজ হচ্ছে আমি সবাইকে দিয়ে দিতে পারি ইন্টিগ্রেশন, তাই না? এরকম দিয়ে দিতে পারি।
এরকম দিয়ে দিতে পারি। তা দিয়ে দিলে আমার জন্য তখন সহজ হয়ে যাবে করাটা, ঠিক আছে? কারণ হচ্ছে আমি যেহেতু এখনো পর্যন্ত ইউ ইন্টু ভি এর কোনো সূত্র শিখিনি, যদিও আছে এই সূত্র, কিন্তু এখনো পর্যন্ত আমি শিখিনি। এই কারণে আমরা এভাবে করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার একটু দেখো, এখান থেকে আমরা লিখতে পারি এই যে sec স্কয়ার ইন এক্স ইন্টু কোসেক স্কয়ার এক্স, এটা সমান আমরা পাইছি এই যে 2 নং এ, দেখো তাদেরকে সমষ্টি আকারে লিখেছিলাম। এবার আমি সবাইকে দিয়ে দিব। এটা কোথা থেকে পাইলাম? লেকচার 1 এর প্রপার্টিজ থেকে। ওকে, আচ্ছা, তাহলে sec স্কয়ার এক্স ডিএক্স, আর এখানে পাইলাম হচ্ছে কোসেক স্কয়ার এক্স ডিএক্স। আমরা জানি sec স্কয়ার এক্স ডিএক্স এর সূত্র হচ্ছে tan x, তাই না? আচ্ছা, যদি আমাদের মনে না থাকে তখন আমরা কি একটা পদ্ধতি শিখেছিলাম কিছুক্ষণ আগে বলছিলাম, এরকম তুমি একটা বক্স করে ফেলবা, এখানে একটা বক্স করে ফেলবা, এখানে দেখতে হবে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন, তার সাপেক্ষে একটা ডিফারেন্সিয়েশন দিয়ে দিলা। এরপর এই যে যে ব্যাপারটা, এটা রাইট সাইডে হবে sec স্কয়ার এক্স। এবার বলো কাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে তুমি sec স্কয়ার এক্স পাইতা? বলতে tan x কে, তাই না? তাহলে উল্টা ভাবে sec স্কয়ার এক্স কে যদি তুমি আমি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে tan x পাবো। একদম সহজ কথা, ফর্মুলা যদি মনে না থাকে এরকম করবা, ঠিক আছে? সিমিলার ওয়েতে আমরা সিমিলার ওয়েতে কোসেক স্কয়ার এক্স কে আমরা লিখতে পারি এভাবে, সূত্র আমরা জানি মাইনাস কট এক্স লেখা যাবে, প্লাস একটা সি দিতে হবে। আচ্ছা, বলতে পারো এখানে দুইটা সি হলো না কেন? সি প্লাস সি, টু সি কেন হলো না? যে এটার জন্য একটা সি পাবো, আবার এটার জন্য একটা সি পাবো, তো টু সি। আসলে আমরা সি দ্বারা কিন্তু আসলে তোমাদেরকে বলছিলাম লেকচার 1-2 এর দিকে যে সি আসলে একটা কনস্ট্যান্ট বোঝায়, আরবিট্রারি কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে সি প্লাস সি, টু সি, অর্থাৎ কনস্ট্যান্ট প্লাস কনস্ট্যান্ট, সেটা মিলে তো একটা কনস্ট্যান্ট হয়, এই কারণে আমরা একটা সি লিখতে পারি। বলো বুঝছো কিনা? আচ্ছা, এটা। আচ্ছা, ম্যাথ 2 দেখো, এবার একটু দেখতে পাচ্ছ ম্যাথ 1, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, এইসব ঘটনাবলী আমাদের কিন্তু মনে রাখতে হবে। যদি আমরা ভালো করতে চাই তাহলে আমাকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। তা ম্যাথ অনেক কি ছিল? ম্যাথ 1 এ হচ্ছে এমন দুইটা ফাংশন ছিল যাদেরকে আমরা আহ, দেখো আমি একটু দাগ দিয়ে নিই, দাঁড়াও। এখানে যেহেতু একটা দাগ ছিল, দাগ থাকলো। ম্যাথ 1 এর ক্ষেত্রে তোমাদেরকে আমি একটা কোশ্চেন করি, একটা ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এই লাইনটা, আমি একটু দাগাতে চাই। সেটা হচ্ছে এই লাইনটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট লাইন। এটা নিয়ে আমার একটা মানে কথা আছে। যেখানে যদি 1 না থাকতো, তুমি একটু সাপোজ কল্পনা করো যে এই উপরে যদি 1 না থাকতো, তাহলে তুমি কোনোদিন কি sin স্কয়ার এক্স প্লাস cos স্কয়ার এক্স লিখতে পারতা? মানে প্লাস আনতে পারতা? পারতা না কিন্তু। তার মানে সবসময় যে অঙ্কের মধ্যে 1 থাকবে এরকম তো কোনো কথা নেই। এরকম একটা এক্সাম্পল আমি দিচ্ছি, তখন আমরা কি করব? দেখো ম্যাথ 2 এরকম থাকতে পারে যে এই যে এখানে একটা ত্রিকোণমিতিক ফাংশন, মনে মনে ধরে নাও এটা sin x আর এটা হচ্ছে cos x, মনে মনে ধরে নাও, ওকে? বা অন্য কিছু ধরে নাও, ঠিক আছে? তো দুইটা ত্রিকোণমিতিক ফাংশন তো আছে, তারা গুণ আকারে আছে। তাহলে আমরা রুল কি পড়েছি? রুল 3 তে পড়েছি। দেখো রুল 3 তে পড়েছি, এই দেখো দুটা, যদি কখনো দুটি ত্রিকোণমিতিক গুণ আকারে থাকে তবে চেষ্টা করতে হবে বীজগাণিতিক সমষ্টি আকারে লেখার চেষ্টা করতে হবে, এটা আমি বলেছি। তো আমার কি এখানে কিভাবে করব? এটা হচ্ছে কথা। এবার কিন্তু আমি অন আনতে পারছি না, কেন? কারণ এখানে সাইন কজেই আছে। এর আগের বার অন আনতে পারছি কেন? কারণ আগের বার ছিল হচ্ছে sec স্কয়ার এক্স, এটাকে আমি লিখতে পারছি 1 বাই cos স্কয়ার এক্স, এটা লিখতে পারছি, কিন্তু এবার তার লিখতে পারবো না, কারণ এবার সাইনকে তো আমি সাইনই রাখতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কি করব? তো সেইটা বলছি। এবার কিছু টেকনিক দেখো, টেকনিক যোগ আকারে নেওয়ার টেকনিক আছে। যদি তুমি এক নম্বরে এই যে এখানে দেখো sec স্কয়ার কোসেক স্কয়ার পাও, তখন কিন্তু তুমি 1 বাই সামথিং এরকম আকার লিখতে পারছো এবং এই 1 কে যোগ আকারে লিখতে পারছো। কিন্তু তোমার যদি এরকম থাকে 2 নাম্বারের মতো, দেখো এই যে 2, এই যে এখানে একটা টিক চিহ্ন দেওয়া আছে, এটার মতো থাকে যে sin a sin b অথবা sin a cos a sin a cos b cos a cos b এরকম থাকে, তখন তুমি এই ফর্মুলাগুলো ইউজ করবা। আমরা ত্রিকোণমিতিতে এই ফর্মুলাগুলো জানি, 2 sin a sin b এর মানে হচ্ছে কি cos a minus b মাইনাস cos a প্লাস b। তাইলে দেখো এই যে কিন্তু আমাদের বীজগাণিতিক সমষ্টি আকার হয়ে গেল। দেখো প্রত্যেক ক্ষেত্রে যোগ বা বিয়োগ আছে, ঠিক আছে? এটা একটু মনে রাখতে হবে। তাহলে এখানে তো 2 sin a sin b নাই, এটাকে যদি আমি a হিসাবে ধরি, কল্পনা করি, মনে করো এটা যদি a হয়, তাহলে এই যে 2x তো আর a হবে না, কারণ a মানে হচ্ছে 3x, তাহলে এটাকে আমি b ধরতে পারি। তো এখানে দেখো sin a cos b, ঠিক কি না? তাহলে এখানে একটা 2 আনতে হবে, এটা কিন্তু আমাকে মনে রাখতে হবে, এইসব টেকনিক আমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? তা আমরা একটু যাই ম্যাথ 2 এর ক্ষেত্রে। এই দেখো এটাকে আমি মনে মনে ধরে নাও, তাহলে এখানে একটা 2 আনতে হবে, কেন? কারণ এই সূত্র যদি আমাকে নিতে হয়, এই যে সূত্রগুলো তোমরা একটু লিখে নিবা, ওকে? এই যে এই সূত্রগুলো তোমরা একটু লিখে নিবা। শোনো, এখানে বুঝে পড়াশোনাটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমরা যেন না বুঝে কোনো অঙ্ক না করি। তারপরে রুল 3 তে যে কখনো কখনো সবসময় যে অন হবে, এই কারণে এইটা একটু মনে রাখতে হবে। এই যে পাশে লিখে রাখছি এগুলো একটু দেখবা, যে এরকম আকার থাকলে তো আমরা অন পেয়ে গেছি, তখন আমাদের জন্য সহজ। কিন্তু সবসময় তোমার জীবন সহজ হবে না, সবসময় তোমাকে একদম পানির মতো সহজটা দিবে না, কখনো কখনো কঠিনটা দিতে পারে। সেটা হচ্ছে নিচের এক্সাম্পল যদি এরকম আকারে থাকে তখন একটা 2 আনতে হবে। কেন 2 আনতে হবে? এই যে আমরা এই সূত্রগুলোতে
এই সূত্রগুলো প্রয়োগ করতে চাই, টেকনিক 2 এর সূত্রগুলো প্রয়োগ করতে চাই। সহজ কথা। ওকে, আমরা যেতে চাই। তা দেখো এখানে একটা 2 আনছি, তা 2 আনছে, এটা বাড়তি আনছি না, এই কারণে একটা হাফ দিয়ে আবার গুণ করে দিতে হবে। ওকে, আচ্ছা। এরপর দেখো আমরা জানি 2 sin a cos b এর সূত্র কি, এখান থেকে দেখো 2 sin a cos b, এই যে এটা, এই সূত্রটা পড়ছে দ্বিতীয়টা। এটা সূত্র হচ্ছে sin a plus b plus sin a minus b। তাহলে আমরা সেটাই করছি, হাফের জায়গায় হাফ থাকবে, আর এখানে জানি 2 sin a, এই যে এখান থেকে দেখো 2 sin a cos b এর সূত্র হচ্ছে sin a plus b plus sin a minus b, সেই কাজটাই করছে। আচ্ছা, তা আমরা সেটা করলাম। করার পরে দেখো এখানে আমরা পাইলাম হচ্ছে 3x plus 2x 5x, আর এখানে পাচ্ছি হচ্ছে 1x মানে dx। এবার আমরা জানি যে ইন্টিগ্রেশনের কাজ কি, ইন্টিগ্রেশন হচ্ছে এরকম যদি থাকে আমরা দিয়ে দিতে পারি সবাইকে, না লেকচার 1 এ আমরা একটা প্রপার্টিস থেকে জানি যে এখানে ইন্টিগ্রেশন ব্যাপারটা সবাইকে দিয়ে দিতে পারি, আমরা দিয়ে দিয়েছি সবাইকে, দেখো দিয়ে দিয়েছি। এবং হাফ কিন্তু সবার সাথে গুণ, এই কথাটা মনে রাখতে হবে। হাফ কিন্তু শুধুমাত্র sin 5x এর সাথে গুণ না, বরং সবার সাথে গুণ। আমরা সেটা করেছি। এরপর দেখো এবার আমরা ইন্টিগ্রেশন করতে চাই, তাহলে আমরা বলছিলাম মনে মনে ধরে নিতে হবে, আমরা তো sin 5x এরকম কোন সূত্র তোমাকে শিখাইছি বলো? sin 5x এর কোন সূত্র শেখাই নাই কিন্তু, যে এখানে কি হবে সেটা শেখাই নাই, কিন্তু এরকম শিখাইছি যে sin x এর সূত্র হচ্ছে -cos x। তোমাদের নিশ্চয়ই মনে আছে। আচ্ছা, যদি মনে না থাকে তাহলে কি করতে বলছি, টেকনিক, এখানে দুটো বক্স এঁকে ফেলতে হবে, তারপর করে ফেলতে হবে। সহজ কথা, বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, আমি আশা রাখি তোমরা ওটা জানো সূত্র। তাহলে আমরা এখানে মনে মনে ধরে নিব এটা হচ্ছে x, কারণ আমরা x এর সূত্র পড়ছি। sin x এর সূত্র হচ্ছে -cos x। আসলে তো এটা x ছিল না, বলো কি ছিল? এই দেখো আমি এটা লিখছি, ভেরিয়েবল 5x কে আমি x হিসেবে কনসিডার করছি, সুতরাং আমাকে এখানে এটা 5x আসলে ভন্ডামি করেছে, আসলে সে 5x, কিন্তু সে দাবি করছে না আমি x। এই কারণে তাকে আমাকে এবার ভাগ করে দিতে হবে, ভাগ করে ডিফারেন্সিয়েশন করতে হবে, নট ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, অর্থাৎ 5x কে আমার ভাগ করে দিতে হবে, এরকম ডিফারেন্সিয়েশন করব। তাহলে শুধু থাকে 5, এই কারণে 5 লিখছি, হাফের জায়গায় হাফ, প্লাসের জায়গায় প্লাস। আমরা জানি sin x কে ইন্টিগ্রেশন করলে -cos x আসে। কেন -cos x আমি একটু আবার একটু মনে করি, তুমি জানো না যে তোমাকে বলতে বলছি যে sin x dx এর রেজাল্টটা কত তুমি জানো না, মনে করো, তখন তুমি কি করবা, এখানে একটা বক্স আঁকবা, বড় করে আঁকি, এখানে একটা বক্স আঁকবা, আর এখানে একটা বক্স আঁকবা। এখানে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন, x এর, এখানে x এর সাপেক্ষে একটা ডেরিভেটিভ দিয়ে দিবা, ডিফারেন্সিয়েশন। এবার sin x কে রাইট সাইডে রাখবা। এবার মনে মনে কল্পনা করবা কাকে যেন আমি ডিফারেন্সিয়েশন করলে sin x পাইতাম, বলে cos x কে করলে sin x পাইতাম। তার মানে এখানে cos x কে করলে আমি sin x পাবো, মানে কি বুঝো নাই? তার মানে এবার sin x কে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে cos x পাবো। এরকম ভাবে সূত্রগুলো আমরা মনে রাখবো, ঠিক আছে? ওকে, আমরা সেটা করেছি। এখানে তো x ই দাবি করছে, এই কারণে কিন্তু আর ভন্ডামি করে নাই, এই কারণে এটা এইভাবেই থাকবে। আর প্লাস সি, দুইটা সি হওয়ার কথা, একটা সি কেন দিলাম, কারণ কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট যোগ হলে একটা কনস্ট্যান্ট পাওয়া যায়, সেটাকে আমরা সি লিখবো। ওকে, এটা হচ্ছে আমাদের রুল 3। কোনো প্রশ্ন থাকলে আমাকে তোমরা করতে পারবা অবশ্যই অবশ্যই। আর কোনো ম্যাথ যদি থাকে তাহলে তোমাকে এটা মনে রাখতে হবে কিন্তু, আমাদের রুল 3 কি গেল, যদি কখনো দুইটা ত্রিকোণমিতিক ফাংশন গুণ আকারে দেখতে পাই তবে আমরা চেষ্টা করব তাকে বীজগাণিতিক আকারে লেখা, ঠিক আছে? এটা হচ্ছে বীজগাণিতিক সমষ্টি, অবশ্যই অবশ্যই বীজগাণিতিক সমষ্টি। বীজগাণিতিক সমষ্টি বলতে বোঝায় মাইনাসকেও বীজগাণিতিক সমষ্টি বলা হয়, এটা একটু মনে রাখবা। ওকে, এরপর আমরা যেতে চাই হচ্ছে রুল 4 এ। কি লিখছি দেখো, যদি কখনো এরকম দেখতে পাও, কিরকম, sin স্কয়ার x cos স্কয়ার x এই আকারে আছে ইন্টিগ্র্যান্ড। ইন্টিগ্র্যান্ড কাকে বলা হয় সেটা আমি তোমাকে বলছিলাম, যে এই যে f of x এটাকে বলা হবে ইন্টিগ্র্যান্ড, ঠিক আছে কিনা? এগুলা কিন্তু আমি প্রথম লেকচার বা দ্বিতীয় লেকচারে বলে আসছি। তবে সামনে একটা হাফ আনতে হবে, এবং sin স্কয়ার x এবং cos স্কয়ার x এর সাথে 2 দ্বারা গুণ করতে হবে। মানে কি বলছি দেখো, সেটা একটু বলতে চাই। ম্যাথ 1, এই যে sin স্কয়ার x আছে অথবা cos স্কয়ার x যদি থাকতো, তখন আমি বলছি এর সামনে একটা 2 আনতে হবে, মানে একটা হাফ আনবা, তারপর একটা 2 দিবা। কেন? কারণ এই যে 2টা যেহেতু বাড়তি আছে, এই কারণে একটা হাফ দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরকম কেন করা হয় সেটা যদি আমাকে বলো, যে এরকম রুল আমরা কেন শিখি বা কেন করা হয়। আমরা জানি 2 sin স্কয়ার a এর একটা সূত্র আছে কি, 1 cos 2a। দেখছো, এটাও কিন্তু তুমি বলতে পারো এটাও কিন্তু রুল 3। রুল 4 কেন বলছি, এটাও কিন্তু রুল 3। কেন? কারণ sin স্কয়ার x মানে কি, sin x sin x না, বুঝছো কি না? sin x sin x না। তাহলে এই যে দুইটা ত্রিকোণমিতিক যদি গুণ আকারে থাকে, তাদেরকে না সমষ্টি আকারে লিখতে হবে। সমষ্টি মানে সামথিং সামথিং প্লাস মাইনাস হতে পারে, প্লাস সামথিং, এরকম আকারে লিখতে হবে। বুঝতে পেরেছো কিনা? তাহলে আমরা এটাকে একটা টাইপ হিসেবে কল্পনা করেছি, কিন্তু আসলে কি এটা টাইপ, নাকি এটা হচ্ছে আসলে রুল 3 থেকে আসছে? এটা কিন্তু রুল 3 বলা যেতে পারে। তারপরে তোমরা এটাকে রুল 4 হিসেবে কনসিডার করো। তার মানে এটা হচ্ছে রুল 3 এর একটা স্পেশাল কেস, রুল 3 এর একটা স্পেশাল কেস। এগুলো যদি তুমি এভাবে পড়ো তাহলে তোমাকে ভালো লাগবে, মানে তুমি সবকিছু বুঝতে পারবা যে কেন কি কিভাবে হলো। এটা কিন্তু রুল 3 এর একটা স্পেশাল কেস। তারপর আমরা রুল এটা একটা 4 হিসেবে কনসিডার করলাম, ঠিক আছে?
তাহলে দেখো সেটাই করেছি যে দুইটা ত্রিকোণমিতি এবারে হচ্ছে আসে গুণাকারে, তাদেরকে আমরা বীজগণিতিক সমষ্টি আকারে লেখার চেষ্টা করব। তাই এখানে দেখো sin স্কয়ার x আছে, তাই একটা 2 আনবো, যেহেতু 2টা বাড়তি আছে এই কারণে হাফ দিয়ে গুণ করে দিব। আমরা জানি হাফের জায়গায় হাফ থাকবে, 2 sin স্কয়ার মানে হচ্ছে 1 cos 2a। এবার হচ্ছে আবার ইন্টিগ্রেশন সবাইকে দিয়ে দিব, দিয়ে দিলাম। হাফ হাফ কিন্তু সবার সাথে গুণ, এই কারণে এখানে গুণ করে দিলাম। আমরা জানি 1 কে করলে হচ্ছে x পাই, যেহেতু এখানে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশনটা আছে, আর মাইনাস হাফের জায়গায় মাইনাস হাফ থাকবে। আমরা জানি এটাকে মনে মনে x ধরবো, এই যে 2x, এটাকে আমরা মনে মনে x ধরবো। তাহলে দেখো আমি মনে করি এই সূত্রটা জানি না, আবার বলছি মনে করি আমি এই সূত্রটা জানি না, তাহলে আমাকে এই রেজাল্টটা কত আসবে আমি একটু জানতে চাই। তাহলে মনে মনে এটাকে x ধরো, এই যে পুরো ব্যাপারটা দেখছো এটাকে x ধরবা, হ্যাঁ? আচ্ছা x ধরলাম, তাহলে এই রেজাল্টটা আমি জানি না। তাহলে তুমি কি করবা, এখানে কিন্তু x এর সাপেক্ষে দেওয়া আছে, হ্যাঁ, তাহলে এখানে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন দেওয়া আছে, x এর সাপেক্ষে, তাহলে তুমি এখানে x এর সাপেক্ষে একটা ডিফারেন্সিয়েশন করে ফেলবা। এই যে এই রেজাল্টটা রাইট সাইডে থাকবে, মানে এখানে থাকবে cos 2x, মনে মনে এটা x। আচ্ছা কাকে যেন ডিফারেন্সিয়েশন করলে আমি cos x পাইতাম, বলে sin কে, তাই না, sin x। তাহলে দেখো, তাহলে cos 2x কে যদি আমি মানে করতে চাই, তাহলে এখানে একটা বুঝতে পারো কিন্তু এটা মনে মনে x ধরো, সাপোজ এটা x, তাহলে আমি cos x কে যদি ইন্টিগ্রেশন করি x এর সাপেক্ষে, তখন আমি sin x পাবো, তাই না? তো এটাই করেছি, দেখো এটাকে আমি মনে মনে x ধরেছি, তাহলে cos x কে ইন্টিগ্রেশন করলে আমি একটা sin x পাই। আসলে তো এটা x না, এটা ছিল 2x, সেই 2x কে আমি এখানে ভাগ করে দেব। কিভাবে ভাগ করব, আচ্ছা ddx অফ 2x, আমরা জানি এগুলো কিন্তু আমরা জানি ডিফারেন্সিয়েশন অধ্যায় করে আসছি, 2 হচ্ছে কনস্ট্যান্ট, এটা d dx অফ x, এটাকে করলে 1 পাই, এই কারণে এখানে হচ্ছে 2, এই কারণে সরাসরি আমরা 2 লিখেছি। কারণ হচ্ছে এখানে কেন সরাসরি লিখবা, তুমি আর এই ঘটনাগুলো লিখতে যাবা যে ভাগ আকারে এরকম ডিফারেন্সিয়েশন হবে না, কারণ তুমি কিন্তু ডিফারেন্সিয়েশন ইতিমধ্যে ভালোভাবে পড়ে আসছো, তাই না? এই কারণে। আচ্ছা আমরা এগুলো একটু মুছে দিতে চাই। এটা হচ্ছে আমাদের রুল 3 কিন্তু একটা ম্যাথ তুমি বলতে পারো, কিন্তু এটাকে আমরা রুল 4 বললাম, তারপরেও বললাম যাতে তোমাদের মনে থাকে। ওকে, তা আমাদের ম্যাথ 1 শেষ। এটা হচ্ছে আমাদের যদি কখনো দেখতে পাও কজ আছে তাইলেও তুমি এটা করবা, যদি অন্য কিছু দেখতে পাও তাইলেও তুমি এটা করবা। তা আমি একটু বইতে নিতে চাই, আমি একটু বিরতি নিতে চাই, আমি এরপরে এই রুল 4 দিয়ে আরো কিছু ম্যাথ আছে সেটা আমি করতে চাই। তো এই পর্যন্ত একটু ভালো থেকো, আমি একটু বিরতি নিয়ে আবার আসতে চাই, নামাজের বিরতি। আসসালামু আলাইকুম। বিরতি শেষে আবার চলে আসলাম। তো তোমরা দেখতে পাচ্ছ আমি ম্যাথ 2 এবং ম্যাথ 3 লিখে রাখছি। অর্থাৎ আমি, তোমরা জানো আমরা রুল 4 এ ছিলাম। তো রুল 4 এ আমরা বলছিলাম যে দুটা ত্রিকোণমিতিক ফাংশন যদি গুণাকারে থাকে তখন তাদেরকে আমরা বীজগাণিতিক সমষ্টি রূপে রাখার চেষ্টা করব। এটা ছিল হচ্ছে তোমার রুল 3 তে, এবং রুল 4 এ আমরা যেটা ছিল সেটা হচ্ছে রুল 3 এর কিন্তু একটা এটা স্পেশাল কেস, সেটা যদি এরকম থাকে sin স্কয়ার x cos স্কয়ার x এরকম থাকলে তখন আমরা এরকম বলছিলাম যে একটা 2 আনবো। কেন কারণ 2 আনবো কেন, কারণ 2 sin স্কয়ারে একটা সূত্র আছে, মানে 1 cos 2a। তারই ধারাবাহিকতায় আজকে বলতে চাচ্ছি যে আমি কিছুক্ষণ আগে করাইছি তোমাদেরকে, আমি নামাজে গিয়েছিলাম সেটার জন্য। তো আমি আজকে যেটা পড়তে চাই সেটা হচ্ছে আমাদের ম্যাথ 2। এটা হচ্ছে ইতিমধ্যে তোমরা, এটা আমি একটা হোমওয়ার্ক দিলাম, তোমরা একটু চেষ্টা করবে, কারণ হচ্ছে এর আগের ম্যাথটা ম্যাথ 1 এ আমি তোমাদেরকে করাইছিলাম, সেটা হচ্ছে sin স্কয়ার x। তো এটা কি, এটা যদি আমি একটু হিন্টস দিতে চাই, সেটা হচ্ছে দেখো আমরা এখানে একটা হাফ আনবো, একটা 2 দিতে চাই এখানে। কেন 2 দিতে চাই, কারণ 2 cos স্কয়ার এর একটা সূত্র আছে, তাই না? তো আমরা এখান থেকে আমরা কি লিখতে পারি, হাফের জায়গায় হাফ থাকবে, 2 cos স্কয়ার a মানে কত, 1 cos 2a। 2a মানে এখানে কত, 2 ইনটু a মানে হচ্ছে 8x, তার মানে হচ্ছে টোটাল 16x। ঠিক আছে, এখানে একটা dx দাও। এখন আমরা ইন্টিগ্রেশন সবাইকে দিয়ে দিব, হাফ 1 dx, এখানে একটা হাফ, এখানে হচ্ছে cos 16x dx। এটা আমরা পারবো। তো এখন আমরা বাকিটুকু করতে পারবো না, এখানে হাফ x হবে। আর এখানে আমরা হচ্ছে এটার জন্য আমরা জানি কাকে যেন তোমার ডিফারেন্সিয়েশন করে cos পাওয়া যেত, বলে sin কে, তাই কিনা? তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে sin 16x। আসলে কি ওটা x ছিল বলো, না ওটা ছিল হচ্ছে 16। এই কারণে এখানে একটা আসবে হচ্ছে, দেখো এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি আসবে হচ্ছে 16। আর এই যে একটা 2 আছে হাফ, দেখো এই যে সবার আগে এই যে এখানে এই যে হাফটা, এটা যদি আমি এখানে 2 আকারে লিখে রাখি এভাবে, প্লাস একটা c দিয়ে দাও, তার মানে এটার রেজাল্ট হচ্ছে x/2। আর এখানে হচ্ছে sin 16x ওভার 32 প্লাস c। এটা হচ্ছে আমাদের এটা অ্যান্সার। তোমাদেরকে হোমওয়ার্ক দিতে চাইছিলাম, তারপর আমি করে ফেললাম। আচ্ছা আমরা ম্যাথ 3 আসলে করতে চাই। ম্যাথ 3 টা হচ্ছে একটু ইম্পর্টেন্ট, বা অনেকে বুঝতে পারে না। আমি কিন্তু একটু দেখাতে চাই ম্যাথ 3 এর সলিউশন।
তো আমরা একটু কাজ করতে চাই। ম্যাথ 3 এর সলিউশন। আমি প্রথমে দেখো আমাকে প্রথমে চিন্তা করতে হবে cos টু দি পাওয়ার 4x, এটা তো কিছু নাই, এই সম্পর্কে আমার জানা নেই। তা আমি কি করতে পারি? দেখো তোমার cos টু দি পাওয়ার 4x, এটাকে আমি কি এমনি লিখতে পারি না যে cos স্কয়ার x টু দি পাওয়ার স্কয়ার, এরকম লিখতেই পারি, পারি কি না? অবশ্যই পারি। কেন এরকম আকারে লিখবো, এটা হচ্ছে কথা। কারণ হচ্ছে আমি কিন্তু ইতিমধ্যে একটা রুল তোমাদেরকে বলে আসছি, রুল 3 ও বলতে পারো, রুল 4 ও বলতে পারো। কারণ আমি বলছি 4 হচ্ছে রুল 3 এর একটা স্পেশাল কেস। তো তুমি 4 ই বলো, কোনো সমস্যা নেই। রুল 4, আমি জানি যে cos স্কয়ার যদি থাকে তখন আমার একটা রুল আমি অ্যাপ্লাই করতে পারবো। এই কারণে আমি প্রথমেই, তাছাড়া আমি সবসময় 4 কে, তোমরা দেখবা যদি কখনো তুমি 4 পাওয়ার পাও তখন স্কয়ার টু দি পাওয়ার স্কয়ার করে দেই, এরকম করার আমরা চেষ্টা করি, ঠিক না? এখন আমি সেটাকে করতে চাই, তাহলে এখানে একটা স্কয়ার আনতে চাই, এখানে একটা দিতে চাই, তাতে করে কিন্তু আমাদের কোনো ক্ষতি হলো না। এখন এই উপরে স্কয়ার আছে না কি আছে এটা আমার দেখার ব্যাপার না। দেখো আমি যদি মনে করি যে এটা ঢাইকা দেবো, যে ঢাইকা দিলাম, তাহলে কি আসছে? কি আসছে বলো তো? আসছে হচ্ছে cos স্কয়ার x। ঠিক আছে? তো cos স্কয়ার x থাকলে আমার কি করতে হয় সেই কাজটাই আমি করব। এই যে রুল 4 এ পড়ে আসছি যে cos স্কয়ার x থাকলে একটা 2 নিতে হয়। তা আমি একটা 2 আনতে চাই। আমি এই লাইনটা একটু ভিন্ন কালার দিয়ে লিখতে চাই, কারণ এখানে আমি একটা 2 আনতে চাই। এরপর cos স্কয়ার x টু দি পাওয়ার স্কয়ার কেন আনলাম? কারণ আমরা জানি 2 cos স্কয়ার এর একটা সূত্র আছে, dx থাকুক, এখানে ইন্টিগ্রেশন যে অপারেটর আছে সেটা তার মতো থাকুক, ঠিক আছে? আচ্ছা, এবার বলো আমি যে এই যে 2 টা বাড়তি আনলাম না অঙ্কের মধ্যে, এবার দেখো ম্যাথ 1 এর মধ্যে যাও, একটু 1 এর মধ্যে যেতে চাই, মানে ম্যাথ 1 এ, ম্যাথ 1 এর মধ্যে দেখো এখানে এই যে 2 এটা বাড়তি আনছে, এই কারণে সেই 2 দিয়ে আমি হচ্ছে ভাগ করে দিয়েছি আবার, ঠিক না? এখন এটার মধ্যে একটু দেখো, তোমার আপাত দৃষ্টিতে মনে হবে যে এখানে তুমি 2 আনছো বাড়তি, কিন্তু আসলে কিন্তু তুমি 2 আনো নাই, বরং তুমি 4 আনছো। কেন? কারণ এই যে স্কয়ার আছে, বলো তো বুঝছো কিনা? তার মানে তোমাকে এখানে এই যে 2 আনার জন্য, মানে 4 আনলা, স্কয়ার আছে বিধায় এখানে একটা 1/4 গুণ করে দিতে হবে। তাহলে কিন্তু এবার ব্যালেন্স হবে অঙ্কটা, মানে আগের লাইন এবং পরের লাইন সমান, ঠিক আছে? আচ্ছা, এবার আমি যেতে চাই, কি করতে চাই? 1/4, আর আমরা জানি আমাদের উদ্দেশ্য হচ্ছে, এটা কিন্তু আসলে গুণ আকারেই আছে। আমি যদি বলি cos 3x cos x, তা তুমি কি বলবা? দুইটা ত্রিকোণমিতিক ফাংশন গুণ আকারে আছে, তা গুণ আকারে থাকলে বীজগাণিতিক সমষ্টি আকারে লিখবো। আমাদের উদ্দেশ্য হচ্ছে বীজগাণিতিক সমষ্টি আকারে লেখা, ঠিক আছে? আমি সেই কাজটা করতে চাচ্ছি। তা আমরা জানি 2 cos স্কয়ারে এর সূত্র হচ্ছে 1 প্লাস cos 2a, 2 জায়গায় 2a মানে হচ্ছে এখানে x, তাহলে এখানে x, আর এখানে dx আর একটা স্কয়ার আছে, সেই স্কয়ার লিখলাম, ঠিক আছে? আচ্ছা, এবার এবার তোমরাই বলো যে আমরা কি করতে পারি? করতে পারি হচ্ছে আমরা ইন্টিগ্রেশন, আমরা কোনো কিছু করছি না, আমরা এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র মডিফাই করছি, আমরা ইন্টিগ্রেশনের কাজ কিন্তু করছি না, ইন্টিগ্রেশন পারফর্ম করিনি এখনো, ঠিক আছে? তাই এখানে আমরা এটাকে লিখতে পারি a প্লাস b হোল স্কয়ারের সূত্র, মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে cos স্কয়ার 2x, এরপর এটাকে করলাম, এখানে দিয়ে দাও dx, তাহলে হোল স্কয়ারের এই যে স্কয়ার ছিল হোল স্কয়ার, এটার কাজ কিন্তু আমি সম্পূর্ণ করে ফেললাম, ঠিক আছে? আচ্ছা, এবার এবার 1/4, এবার আমি সবাইকে এই 1/4, এটা কিন্তু সবার সাথে গুণ আকারে আছে, সবাইকে আমি এবার ইন্টিগ্রেশন দিয়ে দেবো এবং 1/4 সেটাকে সবার সাথে দিয়ে দিতে চাই। এখানে 1/4 2 cos 2x, আবার 1/4, অবশ্যই অবশ্যই এখানে dx দিতে হবে, নাহলে কিন্তু আমরা কার সাপেক্ষে ইন্টিগ্রেশন পারফর্ম করছি সেটা কিন্তু জানালাম না। এখানে প্লাস গেল 1/4 cos স্কয়ার 2x dx। এবার দেখো 1/4, এই যে 1, এটাকে আমরা জানি এটা হচ্ছে x আসবে, তোমরা জানো। 1/4 আমি মনে মনে এই যে 2টা, এটা কিন্তু কনস্ট্যান্ট, মনে মনে না, বরং 2টা কনস্ট্যান্ট আমি বের করে নিয়ে আসবো, তাহলে এখানে থাকবে হচ্ছে 2/4, মানে হচ্ছে 1/2। ব্যাপারটা বুঝতে পেরেছো? 2 কে বের করে নিয়ে আসলাম আর এখানে 4 থাকে, তাহলে 2 দিয়ে 4 কে কাটলে এখান থেকে 1/2। আর এখানে cos 2x আমি মনে মনে ধরে নিলাম এই 2x টা আসলে x, cos x এর সূত্র হচ্ছে এখানে আসবে হচ্ছে sin x। আসলে কি এটা x ছিল? না, ওটা ছিল 2, এই কারণে এখানে একটা 2 আসবে, বলো তো বুঝছো কিনা? এখানে ছিল 2x, 2x কে ডিফারেন্সিয়েশন করলে আসবে 2, সেই 2 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? প্লাস 1/4, এবার দেখো এটাকে কিন্তু তুমি চাইলেই কিছু করে দিতে পারছো না, cos স্কয়ার 2x dx। তার মানে তোমার কি এখনো কাজ সম্পূর্ণ হয়েছে? হয়নি, কারণ হচ্ছে তোমার এখনো একটা ইন্টিগ্রেশন করা বাকি আছে, তাই না?
তার মানে আমি কতটুকু পেলাম সেটুকু আমি লিখতে চাই। 1/4x 1/4 sin 2x এখানে 1/4 এখান থেকে cos স্কয়ার 2x এখানে dx। তার মানে আমাকে কিন্তু এইটুকু বাকি আছে। আমি যদি একটু ভিন্ন কালে নিয়ে আসি যে আমার কিন্তু এই পার্টটুকু ইন্টিগ্রেশন করা বাকি আছে, এই কারণে আমি এখনো পর্যন্ত একটা সি দিতে পারছি না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা বাকি আছে। এই কারণে এই পার্টটুকু আমার করতে হবে। তবে তোমরা কিন্তু বুঝে গেছো এই পার্টটুকু কতটুকু হবে, না তাই না? এটা বুঝে গেছো না? তো এইটাকে আমি চালাকি করে এটাকে ১ নং সমীকরণ দিয়ে ফেলবো। কেন? কেন দেব? আমি এখনই বুঝতে পারবা। এটাকে ১ নং সমীকরণ দিয়ে ফেলবো চালাকি করে। এরপরে আমার উদ্দেশ্য থাকবে শুধুমাত্র cos স্কয়ার 2x dx এর ইন্টিগ্রেশন বের করা। ঠিক আছে? আচ্ছা, এর ইন্টিগ্রেশন বের করা। তাহলে আবার বলছি এটা কিসের মধ্যে পড়ে গেল? এটা তো আবার রুল 4। রুল 4 না? যে কি বলছিলাম? রুল 4 অনুসারে, বা তুমি কিন্তু এই কথা লিখবা না খাতার মধ্যে, ভুলেও লিখবে না রুল 4 অনুসারে। কারণ তুমি কোথায় পাবা? তোমার ওখানে কি বইতে কোনো রুল টুল আছে? তোমার যে স্যারে খাতা দেখবে সে কি এইসব রুল সম্পর্কে জানে? সে তো জানে না। মানে তার তো এগুলো জানার দরকার নেই, সে আরো ভালোভাবে জানে। ঠিক আছে? তো রুল অনুসারে আমরা বাকি কাজটুকু করতে পারবো। বাকি কাজ করব। ঠিক আছে? বাকি কাজটা করতে চাই রুল 4 অনুসারে। তা আমরা কি করতে চাই? আমরা স্বাভাবিকভাবে জানি যে এখানে একটা 2 আনতে হবে, তো এই কারণে একটা হাফ দিয়ে আবার গুণ করতে হবে। তাহলে একটা 2 আনলাম। আহ সংক্ষেপে করে ফেলছি আমি। 2 cos স্কয়ার এর মানে হচ্ছে 1 প্লাস cos 2a, a মানে কিন্তু এখানে 2x, তার মানে 2 ইনটু 2x মানে 4x। একত্রে আমি লিখে ফেললাম, তোমরা বুঝতে পারতেছো নিশ্চয়ই। এখানে 4x আর এখানে একটা dx। এবার সবাইকে দিয়ে দাও ইন্টিগ্রেশন 1 dx একটা হাফ cos 4x dx। এবার যদি আমি যেতে চাই 1 কে করলে আসবে হচ্ছে আমার x, সূত্র তোমরা মুখস্থ করে নিবা। এখানে মনে মনে এটাকে মনে করে x ধরো, তাহলে cos কে করলে আসবে sin 4x। আসলে এটা x ছিল না, ওটা ছিল 4x। তাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে হচ্ছে 4, মানে এখানে আমি একত্রে পাই 4 দুগুণী 8 আর প্লাস একটা c। এখন এইটুকু পার্ট এইখানে বসায় দাও। 1 নং এ 1 নং এ বসিয়ে পাই কি পাই? দেখো একটু বসাই। 1/4x 1/4 sin 2x 1/4, আর এই যে এইটুকুর পরিবর্তে এতক্ষণ পর্যন্ত যেটা লিখলাম সেটা কি লিখছি? এতক্ষণ পর্যন্ত আমি কি পাইলাম? পাইলাম 1/2x 1/8 sin 4x প্লাস একটা c। ঠিক আছে? তুমি আরেকটা কাজ করতে পারো। এই যে এইটার জন্য কিন্তু দেখো আমি একটু বলে দেই, তোমরা আসলে এটা নিয়ে বিভ্রান্ত হবা না। সেটা হচ্ছে প্রত্যেকটা ইন্টিগ্রেশন ইনডিফাইনাইট বা অনির্দিষ্ট ইন্টিগ্রেশনের জন্য আমি একটা একটা করে সি পাবো। সি মানে হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কনস্ট্যান্ট প্লাস কনস্ট্যান্ট যোগ করলে তো একটা কনস্ট্যান্ট পাই। এই কারণে তুমি চাইলে কি করতে পারো, একদম এই সিটাকে বের করে সবার জন্য একটা সি লিখে দিতে পারো, সমস্যা নেই। সবার জন্য কোনো ধরনের সমস্যা নেই, কারণ কনস্ট্যান্ট কনস্ট্যান্ট যোগ করলে একটা করে কনস্ট্যান্ট হবে। এবার দেখো কি আসলো, 1/4x 1/4 sin 2x, এখানে আসবে হচ্ছে 1/8x, এখানে আসবে হচ্ছে 1/32 sin 4x প্লাস একটা c। আচ্ছা, এরপরে আমি দেখতে পাচ্ছি একই জিনিস আছে আমাদের কাছে। কি কি আছে একই জিনিস? সেটা হচ্ছে এই যে 1/4 প্লাস 1/8, এটাকে যদি করি আমার আছে হচ্ছে এখানে 8, এখানে থাকে হচ্ছে 2, এখানে 1, মানে 3/8 আসে। অর্থাৎ আমি এই যে এই পার্টটা যোগ করলে পাচ্ছি হচ্ছে 3/8 x প্লাস 1/4 sin 2x 1/32 sin 4x প্লাস c। কেন এই দুটাকে যোগ করলাম কেবলমাত্র? কারণ হচ্ছে দেখো এইটার সাথে x আছে, এইটার সাথে x আছে, বাকিগুলা কিন্তু একরকম নাই, এই কারণে যোগ করি নাই। ঠিক আছে? এটাই হচ্ছে অ্যান্সার। তাই আর এরকম আমরা পারবো না। যত বড় অঙ্ক আসুক না কেন আমি শুধু আমার প্রসেসগুলো অনুসরণ করব, আমি শুধু আমার রুলগুলো অনুসরণ করব, তাহলেই আমি পারবো।
ঠিক আছে? আচ্ছা, এটা গেছে আমাদের হচ্ছে রুল 4। আশা রাখি তোমরা এগুলা দিয়ে ইনশাল্লাহ সব করতে পারবা। তো এই তোমরা যদি বই অনুসরণ করতে চাও, তো আমি কিছু এক্সাম্পল তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিই এই টাইপের, অর্থাৎ এক্সাম্পল করে নিতে পারো এগুলা। যদি কোনো প্রশ্ন থাকে কারো বা কোনোটা যদি আমার করে দিতে হয় তাহলে আমাদেরকে বলবা, আমরা সেটা করে দেওয়ার চেষ্টা করব। এক্সাম্পল দিয়ে দিচ্ছি, আহ, সেটা একটু দেখো। অবশ্যই অবশ্যই 10.3 থেকে দিচ্ছি আমি এক্সাম্পল গুলা। আচ্ছা, আমাকে একটু সময় দাও। একটু এটা 10.3 না, সরি, 10.2। একটু সময় দিতে হবে আমাকে, কারণ আমার কাছে বই নেই পূর্ণ। সরি সময় নেওয়ার জন্য। তোমরা এই ম্যাথ গুলো করতে পারবা। দেখো, এটা হচ্ছে 10.2 এর 3 এর 1 নাম্বার। আমি রূপন্তী প্রকাশনী থেকে লিখছি। sin 5x, এখানে থাকবে sin 3x dx। তা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুইটা ত্রিকোণমিতিক গুণ আকারে আছে, এবং এখানে সামনে একটা 2 আনতে হবে। কারণ কি? কারণ 2 sin a sin b এই সূত্রই আমরা ইউজ করতে চাই। এই ম্যাথটা করতে পারো তোমরা এটা দিয়ে, অর্থাৎ রুল 3 এবং 4 দিয়ে যে যে ম্যাথগুলো করতে পারবা সেটা আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে। cos 4 sin এইটা 4x sin 2x dx। এই ক্ষেত্রে কি করবা, আমি একটু হিন্ট দিয়ে দেই। এখানে হচ্ছে 7 কে বের করে নিয়ে আসবা কনস্ট্যান্ট বিদায়, আর এখানে যা আছে তাই রাখো। sin 4x sin 2x, এখানে dx একটা 2 আনতে হবে। কেন? কারণ 2 sin a sin b এই সূত্র আমি ইউজ করতে চাই। তো এখানে একটা 2 দিলা, এখানে একটা 2 বাড়তি দিলা, এইভাবে করতে হবে। এটা 3 দিচ্ছি একটা। একই নিয়ম এরকম থাকতে পারে 3 cos 3x cos x dx। তো একই নিয়ম, কি করতে হবে? 3টা বের করতে হবে, একটা 2 আনতে হবে এখানে বাড়তি, এখানে একটা 2 দিতে হবে, গুণ করে দিতে হবে। cos 3x cos x, তাহলে এটা কিসের সূত্র পড়বে? cos a cos b তার সূত্র পড়বে। ঠিক আছে? এরকম করে যত অঙ্ক দেখবা এগুলো একটু করে নিবা। আমি আরো যাচ্ছি। 3 এর 4, 3-এর 4 হচ্ছে এরকম থাকতে পারে যে 5 cos 4x sin 3x, অর্থাৎ দুইটা ত্রিকোণমিতিক গুণ আকারে আছে, তার মানে তুমি আবার রুল। তো এটা তোমরা পারবা আশা রাখি, না পারলে আমাকে অবশ্যই বলবা, আমরা করে দেওয়ার চেষ্টা করব। 5 এরকম থাকতে পারে sin px, তারপর cos qx dx। এটা করতে বলবো, এটা একটু অন্যরকম, আমি এটা একটু করে দিচ্ছি। p হচ্ছে গ্রেটার দেন q, এটা একটু বলে দিচ্ছে। পি অবশ্যই বড় বড়, এটা একটু বলে দিয়েছে। তো আমি কি করব? দেখো, আমরা দেখতে পাচ্ছি দুইটা ত্রিকোণমিতিক গুণাকারে আছে, অর্থাৎ তুমি এই অঙ্কটা কিন্তু পারতা যদি পি এর একটা স্পেশাল মান দেওয়া থাকতো, ধরো 2, আর কিউ এর মান হচ্ছে দেওয়া আছে ধরো 1 সাপোজ, তাহলে কিন্তু আমাদের মানছে। ঠিক আছে? অথবা পি এর মান দিতে পারে 5, কিউ এর মান হতে পারে 2, পারে না? এই যে এই দুটোই কিন্তু সত্য। কেন? কারণ এই যে দেখো বলে দিয়েছে পি এর মান হচ্ছে বড় হবে কিউ এর চেয়ে। ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এই দুটাই নিতে পারি, কিন্তু এরকম কিন্তু দেওয়া নাই পি এবং কিউ তুমি নির্দিষ্ট কোনো মান ধরতে পারবে না, এই কারণে হচ্ছে সমস্যা। ঠিক আছে? নির্দিষ্ট কোনো মান ধরতে পারবে না। তো আমরা সেভাবে করার চেষ্টা করি। আমরা জানি যে দুইটা ত্রিকোণমিতি এভাবে গুণ আকারে থাকলে আমরা
হচ্ছে তাদেরকে সমষ্টি আকারে লেখার চেষ্টা করব, মানে বীজগাণিতিক সমষ্টি। তাই আমরা কি করব, একটা 2 আনতে হবে, এখানে 2 আনতে হবে। তাহলে 2 sin px আর qx dx। অর্থাৎ আমরা তো সবসময় সূত্রগুলো মুখস্থ করি 2 sin a cos b, এই কারণে এভাবে এসে মুখস্থ করছি। তাই তো মনে মনে যদি px কে আমি a হিসেবে কল্পনা করি, তাহলে qx তো আর a হতে পারবে না, অন্য কিছু হবে, তাহলে b ধরো। ঠিক আছে, তাহলে 2 sin a sin b, এটা সূত্র কি জানো? দেখো আমি সূত্রটা লিখে দিচ্ছি। 2 sin a sin b এর সূত্র হচ্ছে sin a মানে হচ্ছে px, এই ব্র্যাকেটটা এখান থেকে নিয়ে যাই, sin a প্লাস b, b মানে কি qx প্লাস sin a মাইনাস b, এটা সূত্র কি? 2 sin a cos b এর সূত্র কি? sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। এটা একটু দেখে নিবা, এই সূত্রগুলো অবশ্যই ত্রিকোণমিতি অধ্যায়ে আছে, চ্যাপ্টার 7-এ। আমরা সেগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো যদি আমাদের সময় থাকে পরবর্তীতে। তো এখানে আমরা লিখবো px মাইনাস qx, এখানে একটা এরকম দিয়ে দিলাম, আর একটা dx তো আছেই। আচ্ছা, একই, কিন্তু এবার শুধুমাত্র p আর q এর মান নির্ধারিত না। আগের অঙ্কগুলাতে এটাকে মনে করো মনে মনে p ধরতে পারো, এটাকেও কি ধরতে পারো, আগের অঙ্কটায় তো হতেই পারে যদি এরকম p এর মান যে নির্ধারিত হবে এরকম নাও হতে পারে। এখন দেখো আমরা কি এটাকে এভাবে লিখতে পারি, দেখো তো, sin x যেহেতু এটার মধ্যেও আছে এটার মধ্যেও আছে, দেখছো দুটার মধ্যে যেহেতু আছে, আমি এক্সটা কমন নিতে চাই, তাহলে পাবো হচ্ছে p প্লাস qx, আর এখান থেকে পাবো হচ্ছে sin, একটা থার্ড ব্র্যাকেট তো অবশ্যই দিতে হবে, কারণ এখানেও x কমন নিতে পারি, p মাইনাস qx, এখানে একটা dx। এবার আমি ইন্টিগ্রেশন সবাইকে দিয়ে দিতে চাই, হাফটা সবার সাথে গুণ আকারে আছে, এটাও মনে রাখতে হবে। তো এখানে পাবো sin p প্লাস qx dx, এখানে পাবো একটা হাফ ইন্টিগ্রেশন sin p মাইনাস qx, এখানেও একটা dx পাবো। আচ্ছা, এবার দেখো আমরা এটাকে মনে মনে পুরাটাকে, এই যে পুরো ব্যাপারটা দেখতে পাচ্ছ, এই যে পুরো ব্যাপারটা, এইটাকে আমি মনে মনে x ধরবো। তাহলে sin x এর সূত্র কি? মাইনাস cos x, তাই না? sin x এর সূত্র কি? মাইনাস cos x। তাহলে এখানে আসবে হচ্ছে মাইনাস cos p প্লাস qx। আসলে কি এটা কিন্তু গুণ আকারে, আবার এরকম করো না যে হাফ মাইনাস, এরকম না, মানে মাইনাস cos x মানে গুণ আকারে, হাফের সাথে গুণ আকারে আছে, তাহলে এই কারণে একটা ব্র্যাকেট দিয়ে দেওয়া ভালো। আচ্ছা, এরপর বলো আসলে কি এটা x ছিল? না, ছিল হচ্ছে p প্লাস qx। তাহলে p প্লাস, দেখো এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, p প্লাস qx। p প্লাস q তো একটা সংখ্যা, এগুলো তো কনস্ট্যান্ট, এগুলো বের করে নিয়ে যাও। p প্লাস q, তা থাকে কি ddx অফ x থাকে, তার মানে 1, তাহলে শুধু থাকে p প্লাস q, তাহলে নিচে আসবে হচ্ছে p প্লাস q। বলো তো বুঝছো কিনা? এরপরেরটা পার্ট হাফ, আমরা আবার এটার ক্ষেত্রে কি পাবো? একটা মাইনাস আসবে, তাই না? তাহলে এখানে সেই মাইনাস চিহ্নটা দিয়ে ফেলি, নাইলে মনে হবে অনেকে, এখানেও আসবে cos p মাইনাস q x। আসলে কি এটা পুরোটা x ছিল? না, এটা তো আমি এইমাত্র ধরে নিয়েছি। তাহলে আসলে ওইটাকেও যদি আবার এটার মতো এরকম করি, এই নিয়মটা করি, ডিফারেন্সিয়েশন করি, তখন আসবে হচ্ছে p মাইনাস q। আশা কি তোমরা বুঝছো? তাহলে p মাইনাস q, ঠিক আছে? আচ্ছা, প্লাস একটা c আসবে। এখন এটাকে সুন্দর করে তুমি সাজায় লিখতে পারো, অথবা এখানে রাখতে পারো। সেটা কি, কিরকম ভাবে সাজায় লিখতে পারো? মাইনাস হাফ যদি সবার থেকে কমন নাও, তাহলে দেখো সুন্দর একটা ফরম্যাট লিখতে পারবা, cos p প্লাস q x ওভার p প্লাস q, এখানে একটা প্লাস আসবে কারণ মাইনাস হাফ তুমি কমন নিয়েছো, cos p মাইনাস q x, এখানে থাকবে হচ্ছে p মাইনাস q, প্লাস একটা c আসবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তা পারা যাবে কিনা? আচ্ছা, এটা হচ্ছে আমাদের কয়টা গেল? এটা হচ্ছে তোমার মনে করো রুল 3 এর জন্য, মনে করো এটা রুল 3 এর জন্য, রুল 3 এর ম্যাথ তোমাদের জন্য এক্সারসাইজ। ওকে, তোমরা এগুলা করবা, যদি ভালো করতে চাও এগুলা তোমাকে জানতে হবে। আচ্ছা, এরপর আমরা যেতে চাই রুল 4 এর জন্য কিছু এক্সারসাইজ দিতে চাই। রুল 4 এর জন্য কিছু এক্সারসাইজ কি দিব সেটা দেখো, আমি
সিক্স রূপান্তরিত প্রকাশনীর 6 10.2 এর 6 এর 1 নাম্বার সেটাতে দেওয়া আছে যে cos স্কয়ার x, এটা আমরা করাই ফেলছি ইতিমধ্যে dx। তারপর আবার তুমি করবা নিজে নিজে। 6 এর 2 নাম্বার আছে একটা sin স্কয়ার, এবার থিটা ভেরিয়েবলটা 3 থিটা d থিটা। আশা রাখি তোমরা পারবা, এগুলো না পারলে অবশ্যই অবশ্যই আমাদেরকে বলবা, আমরা করে দেওয়ার চেষ্টা করব। এরপরে এরকম আছে কিন্তু, তার মানে 1 প্লাস cos স্কয়ার x বাই 2 এখানে dx। আমরা কি এটা তো আর কিছু করা লাগতেছে না, বুঝতে পেরেছো? এটা মানে এরকম অঙ্ক, ধরো তোমার কাছে এরকম আছে, তোমার যদি এই অঙ্কটা এরকম থাকতো, সাপোজ যে cos স্কয়ার x বাই 2 এখানে একটা dx আছে সাপোজ, তখন তুমি কি করতা? এটাকে ইন্টিগ্রেশন করতে বলছে, তখন আমি কি করতাম? একটা হাফ আনতাম, এখানে একটা 2 দিতাম, cos স্কয়ার x বাই 2 dx এটা দিত। আচ্ছা, এবার হাফের জায়গায় হাফ, 2 cos স্কয়ার মানে কত জানো? মানে 1 প্লাস cos 2a না, তাই না? আচ্ছা, এরকম করতাম না? এবার তোমাকে এই 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 ম্যাথটা দ্বারা আসলে এরকম কিছুই বুঝাবে। কিরকম? এই যে 1 কে আমি সবাইকে দিয়ে দেব, কারণ এটা তো ইতিমধ্যে করাই আছে, প্লাস আছে। তারপর এইটাকে cos স্কয়ার x বাই 2 dx। তার মানে দেখো 1 এর জন্য তো তুমি তো পারোই, এটা মানে x আসবে। আর প্লাস এই পার্টের জন্য তুমি পারো না, এটাকে 1 নাম্বার ধরবা, ধরে এই যে এই রেজাল্টটুকুকে বসাইতে হবে। ঠিক আছে? নাকি বোঝো নাই? এভাবে করতে হবে। ঠিক আছে? তাই একই অঙ্ক, এগুলো পারবো আমরা। আচ্ছা ঠিক আছে, এটা মুছে দিচ্ছি, তাহলে তোমরা এগুলো পারবা আশা রাখি। 4 কখনো কখনো দেখো এরকম থাকতে পারে যে sin কিউব x dx। ঠিক আছে? আচ্ছা শোনো, এখানে কিছু কিছু কথা মনে রাখতে হবে তোমার। সেটা হচ্ছে সাইন কিউব, এটাকে কিন্তু আমরা এমনিই লিখতে পারি যে সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন এক্স, তাই না? তো অর্থাৎ দুটা ত্রিকোণমিতি গুণ আকারে আছে না, তাদেরকে আমরা যে কোনো মূল্যে বীজগাণিতিক সমষ্টি রূপে নেওয়ার চেষ্টা করবে। তবে তোমরা একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে সাইন কিউব এক্স কস কিউব এক্স এদের কিন্তু সূত্র ইতিমধ্যে আবিষ্কার করা আছে। কি আবিষ্কার করা? আমরা জানি সাইন 3 এর একটা সূত্র আছে, এটা সূত্র হচ্ছে 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউব এ। তা তোমরাই বলো, এখান থেকে আমরা সাইন কিউব এ সম্পর্কে কি লিখতে পারি বলো তো? এই 4 সাইন কিউবকে যদি আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তাহলে 4 সাইন কিউবে মাইনাস আছে হয়ে যাবে প্লাস, এখানে 3 সাইনের জায়গায় 3 সাইনে থাকবে। এবার এই সাইন 3 এটা ডান পাশে চলে আসলে মাইনাস হবে। এখন আমি যদি বলি সাইন কিউবের সূত্রটা কি, তাহলে সাইন কিউবের সূত্রটা হবে না 1/4 দিয়ে সবাইকে গুণ 3 সাইন এ মাইনাস সাইন 3a। বলো তো? তা আমি তো এই সূত্রটা জানি, কোথা থেকে জানি এই সূত্রটা? এটা হচ্ছে ত্রিকোণমিতির সপ্তম অধ্যায় থেকে আমরা জানি। তাহলে আমি যদি, কেউ যদি সাইন 3 এর সূত্র পারে, তাহলে কি 4 সাইন কিউবের সূত্রটা পারবে না? তারপর সে কি সাইন কিউবের সূত্রটা পারবে না? তোমরা বলো। তাহলে এটা কিন্তু আমার ইতিমধ্যে সাইন কিউব এ, এটাকে আমাকে এই দেখো মানে সমষ্টি আকারে লেখা আছে, বীজগাণিতিক সমষ্টি আকারে কিন্তু লেখা আছে, দেখছো? এই যে এটা। তাহলে আমি কেন কষ্ট করে অন্য কোনো কিছু শিখতে যাব? কেউ কেউ কিন্তু এটাকে অন্যভাবেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। সেটাকে অন্যভাবেও লিখতে পারো, কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু আমি কেন অন্যভাবে শিখতে যাব? আমি তো এইভাবে তৈরি করা আছে, তাহলে আমি তো এই ফর্মুলাটা একবার মুখস্থ করতে হবেই জীবনে। তাই কারণে আমি এটা শিখবো। তাহলে সাইন কিউব এক্স আমি কি লিখতে পারি? এটার পরিবর্তে এই লাইনটা কি লিখতে পারি দেখো তো? সাইন কিউব এক্স এর পরিবর্তে এমনি লিখতে পারি 1/4, তারপর হচ্ছে 3 সাইন এক্স মাইনাস সাইন 3x, এখানে একটা dx। এখন দেখো ইন্টিগ্রেশন সবাইকে দিয়ে দেওয়া যায়, তাহলে দিয়ে দাও 1/4 3 sin x dx, এখানে আবার 1/4 sin 3x dx। এখন দেখো কনস্ট্যান্ট গুলো বের করে নিয়ে আসো। কনস্ট্যান্ট মানে হচ্ছে 3/4 sin x dx, এখানে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বের করে নিয়ে আসলাম, 1/4 একটা কনস্ট্যান্ট তাকেও বের করে নিয়ে আসলাম। ঠিক আছে? এখানে একটা dx দিয়ে দাও। এবার তো তুমি জানো সূত্রগুলো, কাকে যেন করলে sin x পাইবো। তাহলে আমি ধরো এই সূত্রটা মনে নাই, কি বলছিলাম? এখানে একটা বক্স করবা, এখানে একটা বক্স করবা, এখানে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন? x এর সাপেক্ষে, এখানে তার সাপেক্ষে একটা ডিফারেন্সিয়েশন দিতে হবে, এবং এখানে আছে sin x, এই বক্সে sin x আইয়া পড়বে।
আচ্ছা কাকে জানো, এবার মনে মনে কল্পনা করতে হবে, কাকে জানো এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে সাইন এক্স পাইতাম, কস কে করলে পাইতাম মাইনাস সাইন, তাহলে মাইনাস কস কে করলে পাবো প্লাস সাইন। তাহলে এখানে বুঝতে হবে মাইনাস কস কে আমি করলে, তার মানে এই যে বক্সটা, এই বক্সে যে ব্যক্তি বসবেন তিনি হচ্ছে মাইনাস কস এক্স। তাহলে বুঝতে পারছো বিপরীত ভাবে আমি এবার যদি সাইন এক্স কে ইন্টিগ্রেশন করি এক্স এর সাপেক্ষে, তার মানে এই বক্সটা ফেরত পাবো, মানে মাইনাস কজ এক্স পাবো। তার মানে এটার সূত্র হচ্ছে 3/4, একটা মাইনাস আসবে এই কারণে দিয়ে দিলাম কজ এক্স। আচ্ছা সিমিলারলি এটার ক্ষেত্রে আসবে, এখানে একটা মাইনাস আসবে, তো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এখানে আসবে হচ্ছে কজ 3x। কিন্তু দেখো এখানে কিন্তু x ছিল না, এখানে ছিল 3x, এই কারণে এখানে একটা 3 গুণ হবে, তাহলে 4 3 4 12 আসবে এখানে। ওকে, প্লাস একটা সি দাও। তাহলে এটার রেজাল্ট কত পাইলাম, প্লাস পার্টটাকে আগে নিয়ে আসি, 1/12 cos 3x মাইনাস 3/4 cos x প্লাস c, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা রাখি আমরা পারবো। ঠিক আছে, এভাবে তাহলে আমরা, আমাদের মেইন কথা হচ্ছে সাইন কিউব এক্স এর তো আমার সূত্র ইতিমধ্যে এক্সিস্ট করা, আমি কেন অন্য নিয়ম শিখতে যাব। অনেকে কিন্তু এটাকে এমনিও করতে পারো, কোনো সমস্যা নেই। সাইন স্কোয়ার এক্স, তারপর এখানে লিখলা সাইন এক্স ডিএক্স, এই অঙ্কটাকে, তারপর তুমি এরকম করলা সাইন স্কোয়ার এক্স কে লেখা যায় 1 মাইনাস কজ স্কোয়ার এক্স, এমনও লিখতে পারবা, কিন্তু সেটা একটা ভিন্ন রুল যাবে। ঠিক আছে, অন্য একটা রুল আমরা এখন শিখাই নাই, তাই সে পরে শিখাবো। ওকে, আচ্ছা তুমি এভাবে করবা। তো ইতিমধ্যে তো আমার জানা আছে এই ফর্মুলা, যে সাইন কিউব এক্স এর সূত্র যদি না জানো তাহলে তুমি ইন্টারমিডিয়েট পড়ে তো লাভ নেই। ঠিক আছে, সিমিলারলি আমাকে কজ, কজের একটা সূত্র আছে, আমাকে এখানে একটু লিখে দেই। ঠিক আছে, কজের জন্য একটা সূত্র আছে, কজের সূত্রটা কি হয়ে যায়, কজ সবসময় হচ্ছে ঘাটতেরা, কজ কোনো কিছু মেনে নিতে চায় না। কি মেনে নিতে চায় না, কজ মনে করে ও যা করেছে সেটাই ঠিক, এই কাজটা কজ করে। তাহলে কজ থ্রি এর একটা প্রথম তোমরা এই লাইনটা শিখবা সবাই, এটা শিখবা, এটা শিখলে এনাও, এটা শিখতে হবে সবার জন্য, যে সাইন থ্রি এর একটা সূত্র আছে, সেটা এরকম, এরকম করে মনে রাখতে হবে। কজ থ্রি এর একটা সূত্র আছে, কজ থ্রি এর সূত্র কি, কজ থ্রি এর সূত্র হচ্ছে 4 cos কিউব a মাইনাস 3 cos a, এই সূত্রটা, এরকম একটা সূত্র আছে। আচ্ছা আমি কখনো কখনো সূত্র ভুল করে ফেলতে পারি, কারণ এটা নিয়ে আবার ট্রল করা যাবে না যে ভুল করেছে, সব জায়গায় বলে বেড়ানো ঠিক না যে এটা পারে না। আমি আসলে সব সূত্র মুখস্থ নাই, আমার এইভাবে মুখস্থ থাকে। আমি কিছু টেকনিক মনে করছি যে cos 3 এর সূত্রটা এরকম হবে যে এটার 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 মতো হবে, কিন্তু এটার মাইনাসটা প্লাস হয়ে যাবে আর সাইন সাইন থাকবে না। ঠিক আছে, দেখো একই রকম করেছি। cos 3 এর সূত্র অবশ্যই অবশ্যই 4 cos কিউব a মাইনাস 3 cos a, এভাবে আমি মনে রাখি। আগে দেখো এই যে এখানে এখানে 4 sin কিউব a, ওটা ছিল মাইনাস এ, এবার এটা cos এর ক্ষেত্রে এসে হবে প্লাস এ, আমি এভাবে মনে রাখছি। এখন যদি ভুল হয়ে যায় তো হতেই পারে, সেটা ভুল, ভুল তো খারাপ না, ভুল থেকে শিক্ষা নিয়ে না নিলে সে খারাপ। এরকম সূত্র থাকতে পারে। তাহলে এবার যদি আমাকে একটা অঙ্ক থাকে এরকম, কি অঙ্ক থাকে মানে কি 6 এর 5, তোমরা এভাবে সিরিয়াল অনুসারে না পড়লে কিন্তু অঙ্ক মনে থাকবে না, কোনো দিন মনে থাকবে না, ভালো করাও যাবে না। cos কিউব x dx, তাহলে আমরা এটা থেকে কি লিখবো, আমরা cos কিউব x, তাহলে আমি এখান থেকে বানাই এই সূত্রটা, এটা থেকে এটা লেখা যায়, দেখো এই যে 4 cos কিউব a, তাহলে এখানে cos 3a প্লাস 3 cos a, আমরা কি ভুল করেছি দেখে নেই, 4 cos কিউব a, হ্যাঁ রাখলাম, এটা এই পাশে নিয়ে এসে ঠিক আছে। এখান থেকে আমি কি লিখতে পারি, cos কিউব a মানে হচ্ছে 1/4 cos 3a প্লাস 3 cos a, লিখে দাও। তাহলে আমাকে এই ম্যাথটা দিছে, তাহলে আমি এটাকে কি করব, cos 3a মানে 1/4, এরপর লিখে দেব cos 3a মানে 3x প্লাস 3 cos a মানে x। ঠিক আছে, এটা লিখে ফেলবো, পারবো না? হ্যাঁ, এবার এখানে তো ইন্টিগ্রেশন ছিল, আমাকে সেই ইন্টিগ্রেশনটা দিতে হবে, এখানে একটা dx ছিল সেটা দিতে হবে। আমি শুধুমাত্র cos কিউব x এর পরিবর্তে আমি এই কথাটুকু লিখছিলাম। আচ্ছা এবার সবাইকে ইন্টিগ্রেশন দিয়ে দাও, 1/4
cos 3x dx প্লাস এখানে একটা ইন্টিগ্রেশন দিয়ে দিবা সবাইকে ইন্টু 3 cos x dx। এখন কনস্ট্যান্ট গুলো বের করে ফেলো, এখানে আসবে 1/4, এখানে থাকবে cos 3x, এখানে থাকবে 3/4, বের হয়ে আসবে cos x dx। ঠিক আছে, এই লাইন থেকে আমি পুরা ম্যাথটা আবার এখানে এসে কমপ্লিট করতে চাই, তো আমি একটু কেটে দিতে চাই এটা। এখানে থাকবে হচ্ছে দেখো 1/4, এখানে মনে মনে ধরে নাও এটা cos x আছে, cos x কে করলে আসবে হচ্ছে sin x। আমরা এগুলো জানি সূত্রগুলো, আসলে কিন্তু এটা x না, ওইটা ছিল 3x, ওকে ডেরিভেটিভ করলে আসবে হচ্ছে 3, এখানে 3/4, এখানে থাকবে হচ্ছে একটা sin x ই আছে প্লাস একটা c। ঠিক আছে, আচ্ছা এটা একটু এই লাইনটা কিন্তু আলাদা লাইন। আচ্ছা তাহলে এখানে পাইলাম হচ্ছে 1/12 sin 3x, 3/4 sin x প্লাস c, এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এরকম যদি থাকে আমরা কি পারবো না? অবশ্যই অবশ্যই পারবো, ইনশাআল্লাহ। ছয়ের এগুলা হচ্ছে আমরা মনে করতে পারো যে এটা একটা রুল 4 এর কিছু এক্সারসাইজ। তো 3 আর 4 কখনো কখনো মিক্সড থাকতে পারে, তাই সেটা আমরা পারি, অবশ্যই পারবো, কোনো ধরনের সমস্যা না, কারণ 3 আর 4 কিছুই না, একই রকম। এই রুলগুলো কেন তৈরি করছে, কে তৈরি করছে? মানে এটা কিন্তু কোনো মানুষের না, মানে আমি এমনিতেই তোমাদের পড়া সুন্দর যেন বুঝতে পারো বা একটা সিরিয়ালে থাকে সেটা মেনটেন করার জন্য হচ্ছে আমার এরকম প্রসেসটা, আর কোনো কিছু না। বুঝতে পেরেছ? আচ্ছা, এরপর আমরা 6 এর 6 এর কয়টা গেল একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, এমনি আমার টাইম বেশি লাগে। 6 এর 5 চলে গেছে, 6 এর 6 6 এর 6 ম্যাথ যেটা, এটা আছে sin টু দি পাওয়ার 4 x dx। এটা কিন্তু আমি করেছি cos টু দি পাওয়ার 4x, যেটা করছি সেটার মতোই একই রকম, এটা পারবা। আচ্ছা, এরপর আমরা চলে যেতে চাই 7 এ। 7 7 এ চলে যেতে চাই। 7 নম্বরে যেতে চাই। 7 এর জন্য আমি একটা একই রুল, কিন্তু মানে টেকনিকটা ভিন্ন। এতক্ষণ পর্যন্ত যে টেকনিক ছিল, আমি যদি রুল 3 4 যেতে চাই আবার, তারপর আমি 7 এ যেতে চাই। রুল 3 কিন্তু একটা কথাই ছিল, রুল 3টাই হচ্ছে মেইন। যদি কখনো দুটি ত্রিকোণমিতিক গুণ আকারে দেখো, তবে চেষ্টা করবা তাদেরকে বীজগাণিতিক সমষ্টি আকারে নিবা। এখন দেখো এই যে এই ম্যাথটা ছিল, তাদেরকে 1 আসছিল বিধায় তাদের সমষ্টি লিখছি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। এরপরে আমরা দেখতে পাইলাম যে না, কখনো কখনো তো এখানে 1 নাও আসতে পারে, এরকম আকার আসতে পারে, তখন আমরা কিভাবে সমষ্টি নিব? তখন বলছি এরকম ফর্মুলা, এই যে ফর্মুলাগুলা সেটা শিখতে হবে। এরপরে আমরা দেখলাম যে রুল 4, মানে এটা শুধু শুধু নাম দিয়েছে, এটাও তো দুইটা ত্রিকোণমিতিক গুণ আকারে আছে। তখন আমরা কি করব? তাদেরকে কিভাবে সমষ্টি আকারে আনবো সেটা বলছি, এরকম সূত্র নিবা, তাহলে সূত্র নিলেই তো ত্রিকোণমিতিক সমষ্টি আকারে এসে যায়। মোট কথা হচ্ছে, এক নম্বরে একটা কথা হচ্ছে, আমরা এতক্ষণ পর্যন্ত কি শিখলাম সেটা যদি তুমি আমাকে বলো, তাহলে আমি যদি বলতে চাই যে আমরা এরকম করব। এক, আমি একদম একটু সামারি করতে চাই। সামারি সামারি সেটা কি করলাম? ত্রিকোণমিতিক ফাংশন গুণ আকারে থাকলে সেটাকে বীজগাণিতিক সমষ্টি রূপে লেখার চেষ্টা করবে। এটা একটু লিখি আবার, লেখার চেষ্টা করব। এটাই করেছি। এখন তোমার কাছে একটা নতুন টার্ম আসছে, এই যে বীজগাণিতিক আকারে লিখবো সেটা কিভাবে লিখবে, মানে প্রত্যেকটার যে বীজগাণিতিক সমষ্টি একরকম হবে এরকম তো না। এই যে বীজগাণিতিক সমষ্টি কথাটা আসছে, এটা থেকে আবার আমরা বিভিন্ন কিছু শিখছি। কি, এটা একটু দেখাই।
তাহলে তুমি বুঝতে পারবা। প্রথম একটা ম্যাথ দিয়েছিলাম, সেখানে যাই, তাহলে তুমি মন থাকতে পারবে, নাহলে মন থাকবে না। প্রথম যে ম্যাথটা ছিল, এটা একটা ম্যাথ ছিল, ম্যাথ 1 তোমাদের নামে করাই আসছি, আমি ম্যাথ 1ই বলছি। একটা ম্যাথ ছিল যে এরকম, sec স্কয়ার এক্স কোসেক স্কয়ার এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন করতে বললাম আমাদের। তখন আমরা ফিল করার চেষ্টা করলাম যে আসলে আমরা একটা নিয়ম জানি যে সেক আর কোসেক এদেরকে আমরা সাইন কজে নিব। তো তখন আমরা এভাবে পেয়ে গিয়েছিলাম যে 1/cos স্কয়ার এক্স, আর এটাকে লিখতে পারি সাইন স্কয়ার এক্স আর ডিএক্স। এখন আমাদের উদ্দেশ্য যেহেতু আহ বীজগাণিতিক সমষ্টি রূপে নেওয়া, তার মানে এই 1 কে আমরা কিন্তু লিখতেই পারি যে সাইন স্কয়ার এক্স প্লাস কজ স্কয়ার এক্স, এই যে আমাদের সমষ্টি রূপ প্রকাশ হয়েছে। কিন্তু পরবর্তীতে আমরা কিছু ম্যাথ দেখলাম যে না, আমাদের সমষ্টি রূপে প্রকাশ করতে চাই এরকম অন তো সবসময় নাও আসতে পারে। তখন আমরা একটা ম্যাথ করলাম এরকম, কি ম্যাথ 2 ধরো সেটাকে, মানে তুমি একত্রে নাও। তখন আমরা দেখলাম যে না, আমরা তো এরকমও থাকতে পারে, যে কি থাকতে পারে, যে কখনো কখনো সাইনেই থাকতে পারে, যেমন সাইন 3x cos 2x dx এরকম থাকতে পারে। তখন তার এই যে উপরে অন আসবে না, তখন আমরা কি করব বললাম, এটার জন্য আমরা কি ফর্মুলা শিখলাম, কি কি ফর্মুলা, ফর্মুলা শিখলাম, ফর্মুলা শিখলাম। কি ফর্মুলা সেটা ছিল? ফর্মুলা হচ্ছে যে এরকম শিখলাম যে 2 sin a sin b এর ফর্মুলা আছে আমাদের, তারপর 2 sin a cos b এর ফর্মুলা আছে আমাদের, এরকম আছে। এইরকম বিভিন্ন ধরনের 4টা 5টা ফর্মুলা শিখলাম। এটা দিয়ে আমরা অঙ্ক করাই ফেললাম। এরপরে তোমাদের কাছে আহ চলে আসলো যে না, এরকম না থাকা যদি একই ধরনের ব্যাপার থাকে বারবার, যেমন ম্যাথ 3 মনে করো সেটা, যে এরকম থাকতো যে না, এরকম চলে আসছে যে sin স্কয়ার এক্স ডিএক্স এরকম আসতো, বা এরকম আসলো যে cos স্কয়ার এক্স ডিএক্স এরকম থাকলে তখন আমরা কি করবো? এটাও তো দুটো ত্রিকোণমিতিক গুণাকার আছে, কেমনে গুণাকারে থাকলো? এদেরকে কি আমরা এমনি লিখতে পারি না যে sin এক্স ইন্টু সাইন এক্স, দেখো এখানেও তো দুইটা ত্রিকোণমিতিক গুণাকারে আছে, পরবর্তীটা কিন্তু এমনিও লিখতে পারি cos এক্স ইন্টু cos এক্স ডিএক্স এই আকারে আছে। তখন আমাদের মনে হলো যে ও ও ঠিক আছে, এরকম যদি থাকে তখন আমরা কি করব? তখনও তো আমরা বলছি যে এটাকে তুমি চাইলেই কিন্তু এরকম লিখতে পারো। দেখো এদেরকে এই দুটাকে আবার তুমি চাইলেই কিন্তু এমনি লিখতে পারো, কি এখানে একটা হাফ আইনা 2 sin a sin b, বা 2 sin a sin a এরকম করলাম মনে করো সাপোজ। তখন কি এরকম কোন সূত্র আছে 2 sin a sin a, এরকম কোন সূত্র আছে কি 2 sin a into sin a? নাই তো। তা আমরা চেষ্টা করেছি যে না, এরকম কোনো সূত্র নাই, তাহলে এটাকে কিভাবে আবার, দেখছো বুঝতে পেরেছো আস্তে আস্তে কিভাবে যাচ্ছে আমরা ম্যাথের মধ্যে। প্রথমে দেখলাম এখানে 1 আছে, পরবর্তী অঙ্কে 1 নাই, তো এটাকে আমরা কিন্তু 2 sin a sin cos b এই সূত্রগুলো ইউজ করলাম, ঠিক আছে। কিন্তু এখানে দেখতে পারলাম আবার এখানে সূত্র পড়ে না, তখন আমরা কি করব? বলছে বোকা নাকি আমরা, এত কষ্ট করি কেন, এখানে একটা 2 আনবো, এখানে একটা হাফ দিব, উপরে একটা 2 দিব, আর এটা sin স্কয়ার এক্স এমনি থাকবে, সমস্যা নাই। কিন্তু এটা কি আমরা লিখতে পারি হাফের জায়গায় হাফ, 2 sin স্কয়ার মানে হচ্ছে 1 মাইনাস cos 2a, এই যে তো সমস্যা আকারে লেখা হয়ে গেল। এইদেরকে আবার এরকম করলাম। আচ্ছা, এখন আবার আমাদের মনে হতে পারে, কখনো কখনো মনে হতে পারে যে না, আচ্ছা পরবর্তীতে আমরা যে ম্যাথটা করেছি, আমি একটু বল, আস্তে আস্তে আমরা কিন্তু যাচ্ছি, কোথায় যাচ্ছি তুমি বুঝতে হবে, হ্যাঁ তাইলে কিন্তু বুঝতে পারবা এটার, এগুলা কিন্তু বেশি সহজ। জাস্ট কল্পনা করতে হবে কেন এভাবে লিখতেছে, একটার পর একটা করে নতুন নতুন নিয়ম আছে কেন, এটা একটু তোমাকে বুঝতে হবে। আচ্ছা, এরপরে আমরা যে ম্যাথটা গেলাম, ম্যাথ 4 ধরো সাপোজ সেটাকে, এরপর আমাদের কাছে এরকম আসলো যে না, আমার তো এরকমও থাকতে পারে যে cos কিউব x dx, অথবা থাকতে পারে sin কিউব x dx, বলে এইটাকে যে সমষ্টির উপর প্রকাশ করব, এর জন্য আগ থেকে আমার ফর্মুলা আছে। আবার বলছি, আগে থেকেই ফর্মুলা আছে, ফর্মুলা ইতিমধ্যে ক্রিয়েট করা আছে, ফর্মুলা ইতিমধ্যে তৈরি করা আছে, তৈরি করা আছে, তাহলে আমি কেন আবার নতুন করে শিখতে যাব? আমি সেটাই করব, ওকে। আচ্ছা, এরপর আমাদের কাছে এখন আমরা এই পর্যন্ত করে ফেলছি, আমরা নতুন আরেকটা ব্যাপার যদি চলে আসে এরকম, মানে রুল কিন্তু 3 4 দিয়েই সবকিছু, তখন আমরা কিভাবে সমষ্টি রূপে প্রকাশ করব? ধরো এরকম আকারে চলে আসছে, আহ, মনে হতে পারে যে এই অঙ্কগুলো মনে হয় আমরা করিনি, সাপোজ মনে করো এরকম আকারে আসছে,
সাইন স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স ডিএক্স এরকম আকারে চলে আসছে। তখন কি করব, যে হ্যাঁ দুইটা ত্রিকোণমিতি তো গুণ আকারে আছে, কিন্তু তখন কি করব? দেখো তো এই অঙ্কটা, একদম এই অঙ্কটা ম্যাথ 5 অঙ্কটা ম্যাথ 1 এর মতো না প্রায়? দেখছো এই যে এইটা আর এইটার মতো না, একই রকম কিনা বলো তো? তখন তুমি কি করবা? এটা হচ্ছে তোমার একটা রিয়েলাইজেশন আসলো যে আমি কি একরকমই তো অঙ্ক, তো কি করব? বলছে এই অঙ্ক আমি করে ফেলছি তোমাদের, কিন্তু তুমি আসলে ফিল করো নাই। ঠিক আছে, তুমি আসলে কি করো নাই, ফিল করো নাই। এটার জন্য তুমি কি করবা, এরকম যদি কখনো কিছু দেখতে পাও, আবার বলছি সাইন কজ এরকম চলে আসে, অথবা এরকম থাকতে পারে সেটা, অথবা এরকম থাকতে পারে সাইন কিউব এক্স কজ কিউব এক্স ডিএক্স এরকম থাকতে পারে, অথবা এরকম থাকতে পারে সাইন টু দি পাওয়ার 4x কস টু দি পাওয়ার 4x। এই ক্ষেত্রে ভয় পাওয়া যাবে না, কোনো মতে ভয় পাওয়া যাবে না, একটুও ভয় পাওয়া যাবে না। সহজ কথা বলে দিলাম, কোনো মতে ভয় পাওয়া যাবে না, কিছুতে ভয় পাওয়া যাবে না, একটুও ভয় পাওয়া যাবে না। কারণ এগুলো করে ফেলছে। আমাদের উদ্দেশ্য কি, আমরা জানি দুইটা ত্রিকোণমিতি গুণ আকারে থাকলে কি হবে, সমষ্টি রূপে প্রকাশ করব। কি সমষ্টি? বীজগাণিতিক সমষ্টি। তো এটাকে কি করব, সেটা আমাকে একটু শিখতে হবে, যে কোন টেকনিকটা ইউজ করে আমি সমষ্টি রূপে মানে প্রকাশ করব। এটাই, আর কিছু না, এখানে ভয়ের কিছু নাই। পারবো কিনা, তাহলে এদেরকে যদি থাকে তখন আমরা কিভাবে ম্যাথগুলো করব সেটা একটু বলে দিচ্ছি, তারপর আমাদের কাঙ্ক্ষিত একটা ব্যাপার শেষ হবে প্রায়। এবার দেখো, এরকম যদি থাকে তুমি প্রত্যেকটার ক্ষেত্রে, ধরো এটার ক্ষেত্রে আমি করে দিচ্ছি ফার্স্টেরটা, তুমি কি করবা, চোখ বুঝে, চোখ বুঝে এখানে একটা এরকম করা যায় না, সাইন এক্স কজ এক্স হোল স্কোয়ার করা যায়, এখানে ডিএক্স লিখলা। ঠিক আছে, এর পরের লাইনে কি করবা, এখানেই করে দিই যেহেতু জায়গা সংকট। এর পরের লাইন দেখো, আমার এখানে একটা 2 আনবো, এবার 2 তুমি বাড়তি আনছো, এবার 2 কি আনছো নাকি 4 আনছো, কারণ এখানে স্কোয়ার আছে, 4 আনছো, তার মানে এই সামনে একটা 1/4 দিতে হবে। বলতে পারো যে কেন এরকম করব, করলে কি আমার কোনো লাভ আছে, এটা কি লাভ আছে, এরকম কোনো তোমার প্রশ্ন আসতেই পারে, পারে না? পারে। এবার দেখো কি লাভ হয় সেটা একটু বলছি। এবার দেখো আমি এরপর এখানে নিয়ে আসি, হ্যাঁ 1/4 এর জায়গায় 1/4 রাখো, এই যে ইন্টিগ্রেশনের জায়গায় ইন্টিগ্রেশন রাখো, এই যে 2 সাইন এ কজ, এটা মানে কি সাইন 2a, সাইন 2a স্কয়ার আছে সেটাকে স্কয়ার করে দাও, এই যে dx। এবার দেখো তো এটা কি কোনো একটা টাইপে পড়ছে কিনা, তোমার মনে আছে কিনা, এই যে ম্যাথ 3 যেটা সেই রুলই তো। এই দেখো সাইন স্কয়ার 2x এরকম থাকলে কি করতে হয়, এরকম থাকলে কি করতে হয়, এটার মধ্যে 1/4 একটা 2 বাড়তি আনবো, কিন্তু একটা 2 তো বাড়তি আনছে দেখে এখানে একটা 2 দিয়ে ভাগ করতে হবে, তারপরে সাইন স্কয়ার 2x dx। এরপর 1/8, এখানে 2 সাইন স্কয়ার a মানে কত, 1 minus cos 2a, 1 minus cos 2a, 2a, a মানে 2x মানে 4x, ওকে, এখানে dx। এবার সবাইকে দিয়ে দাও, তা 1/8 ইন্টিগ্রেশন সবাইকে দিয়ে দাও, 1/8 সবার সাথে গুণ আকার আছে, তাহলে 1/8 এটা dx, এখানে 1/8 cos 4x dx। এবার 1/8 সবাইকে বের করে দাও, এখান থেকে হচ্ছে 1 into dx, কারণ হচ্ছে 1/8 হচ্ছে কনস্ট্যান্ট, এখানে 1/8 কনস্ট্যান্ট, এখানে cos 4x dx। এর পরবর্তীতে দেখো 1/8 থাকুক, 1 কে লেখা যায় x, 1/8 এই যে দেখো cos, এই সূত্রটা কি, মনে মনে আমি x ধরবো পুরাটাকে 4x কে, তাহলে cos কাকে পরে পাওয়া যেত, বলে sin কে, sin। তাহলে এখানে আসলেতে x ছিল না, ওটা ছিল 4, তার মানে এখানে দিতে হবে 4 প্লাস একটা c। তাহলে দিন শেষে আমি রেজাল্ট কত পাইলাম, 1/8x, তারপরে কত পাইলাম, তারপর কত পাইলাম, এরপর পাইলাম হচ্ছে 1/32 sin 4x প্লাস একটা c। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে পারবো কিনা, এই সমস্ত অঙ্ক পারবো কিনা? পরবর্তীটা যদি আসে আমি কি করব, এই যে এটার ক্ষেত্রে কি করব, এটার ক্ষেত্রে আমি কেমনে বানাবো, তাহলে sin x cos x কিউব করে দেব, সমস্যা কি? কারণ আমরা কি জানি এ বি কিউব কি লেখা যায়, এ কিউব বি কিউব, ঠিক তেমনি এখানে এটা মনে মনে এ ধরো এটা বি ধরো, তাহলে সাইন এখান থেকে আমরা লিখতে পারি এরকম সাইন কিউব এক্স কস কিউব এক্স, তাহলে উপরের লাইনই তো ফিরে আসে, ঠিক আছে কিনা বলো তো? আচ্ছা এগুলা লিখতে পারি, এই কারণে লিখতে পারি।
ওকে, তাহলে এখানে ইন্টিগ্রেশন দাও, ইন্টিগ্রেশন, আর এখানে ডিএক্স। এবার দেখো আমাকে ওই নেওয়ার জন্য কি আনতে হবে, এখানে একটা 2 আনতে হবে, 2 সাইন এ কজ এ, আর এখানে একটা কিউব। এবার কি আমি আসলে 2 আনছি অঙ্কের মধ্যে বাড়তি, নাকি 8 আনছি বাড়তি, কারণ এই যে কিউব আছে 8, তাহলে এখানে 1/8 দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে 1/8, এখানে 2 সাইন এ কজ এ মানে হচ্ছে সাইন 2a, কিউবের জায়গায় কিউব থাকুক। আচ্ছা, এখানে একটা ডিএক্স দিয়ে দাও, 1/8, এখানে থাকবে হচ্ছে তোমার সাইন কিউব 2x ডিএক্স। ওকে, ডিএক্স। এবার তোমাদেরকে তো আমি এইমাত্র শিখাইলাম যে সাইন কিউবের জন্য কি হচ্ছে সূত্র, এই যে এটা সাইন কিউব এখানে নিয়ে যেতে হবে। বলো তো বুঝছো কিনা? তো এই অঙ্কগুলো পারবো কিনা? ইনশাল্লাহ পারবো। এই ম্যাথগুলো এভাবে করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের রুল 3 এবং রুল 5 এর একদম টোটাল জিনিস, সামারি যদি আমি বলতে চাই, যে এভাবে একটা প্রথমে অন আসলো, বাকিগুলো অন আসছে না দেখে কি করব, সূত্র শিখবো। পরবর্তীতে sin স্কয়ার cos স্কয়ার x থাকলে সূত্র জানা না, বিধায় আমরা এরকম একটা ব্যাপার করব কি 2i না 2 sin স্কয়ার a 2 cos স্কয়ার এর সূত্র আছে, পরে cos কিউব sin কিউব এর জন্য ফর্মুলা ইতিমধ্যে তৈরি করা আছে। ম্যাথ লাস্টেরটা একদম মনে হয় যে আমি এগুলো করি নাই, কিন্তু এগুলো কিন্তু আসলে করা। এই যে ম্যাথ 5 এটা কিন্তু আসলে তোমাকে স্যাররা আটকাই দিতে পারে যে এই অঙ্কটা করে দাও তো, তখন তুমি কি করবা, এরকম করতে হবে। ঠিক আছে, ম্যাথ 5 পারবো, পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, এটা গেল আমাদের রুল 4 এবং 3 এর ম্যাথ, পারবো আশা রাখি। রুল 3 এবং 4 এর ম্যাথ। আচ্ছা, আমরা চলে যেতে চাই নতুন একটা টাইপে, এটা যেতে চাই। এবার আমরা যেতে চাই রুল 5। রুল 5 কি বলছে একটু দেখে আসি, কি বলতে চায় সেটা একটু শিখি কি বলে রুল 5। আচ্ছা, রুল 5 বলতে চায় যে তোমার যদি এরকম আকার থাকে, সাপোজ কিছু স্পেশাল স্পেশাল আকার থাকলে আমাকে মনে রেখো, এটা বলতে চায়, আমাকে মনে রেখো, এটা রুল 5 বলতে চায়। আচ্ছা, মনে রেখে কি করব? আচ্ছা, আকারটা কি, স্পেশাল আকার যে বললাম তাদের আকারটা কি সেটা একটু দেখতে চাই। এই যে স্পেশাল আকার বললাম, স্পেশাল আকারটা কি রকম দেখি একটু। স্পেশাল আকারগুলো আমরা একটু দেখে আসি। যদি এরকম থাকে, ইন্টিগ্রেশন 1 প্লাস cos x dx, যদি এরকম থাকে 1 মাইনাস cos x dx, যদি এরকম থাকে 1 প্লাস sin x dx, যদি এরকম থাকে 1 মাইনাস sin x dx, তখন তখন বলছে যে আমাকে মনে রেখো, কি বলছে, আমাকে মনে রেখো স্পেশাল আকার, আকার বলছি কিন্তু স্পেশাল ম্যাথ বলিনি, বারবার বলছি রুল 5 এ বলছি কিছু স্পেশাল আকার থাকলে আমাকে মনে রেখো, নট স্পেশাল রুল। এটা কখনো বলিনি, আবার বলছি কখনোই বলিনি স্পেশাল ম্যাথ, বলছি স্পেশাল আকার। এরকম থাকলে আমাকে মনে রেখো, মনে রাখলে কি করবে, এই যে আমাকে মনে রেখো বলছে, এটা কাজ হচ্ছে না। আচ্ছা, আমাকে মনে রেখো বলছে, আচ্ছা মনে রাখলে তুমি কি দিবা, এটাই তো প্রশ্ন থাকে যে আচ্ছা মনে করব কেন, তখন বলছে আমি দুইটা মেথড দেবো, যে আমাকে মনে রাখলে কি দেবো, দুইটা মেথড দেবো। কি কি দুইটা মেথড? এক, দুইটা মেথড দেব।
মেথড কেন মনে রাখবো? বলছে দুটি মেথড দিব এটার জন্য। আচ্ছা, মেথড দিয়ে কি করব? খাবো না মাথায় দেব? বলে তাইলে তুমি ইন্টিগ্রেশনটা পারফর্ম করতে পারবা। মেথড 1, এটা হচ্ছে মেথড 2। এবার আরো একটা কথা বলি, যে মেথড অন সবার জন্য কাজ করে না। সবার সবার বলতে এই যে 4টা ম্যাথ দেখতেছো, 4টার জন্য কাজ করবে না। আমি তাহলে এখানে সবার না লিখে লিখি 4টি ম্যাথ এর জন্য এটা কাজ করবে না। আর মেথড 2 এটা 4টি ম্যাথের জন্যই কাজ করবে। এটা হচ্ছে মেন কথা। এখন তোমরাই বলো কোনটা শিখতে চাও? বলে মেথড 2 শিখবো। এখন কথা হচ্ছে, তোমরা এমনিতে আমরা ক্লান্ত হয়ে গেছি পড়তে পড়তে, যে কেন 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 এইসব বলতে বলতে জীবন শেষ। তারপরে এখন আবার প্রশ্ন হতে পারে যে কেন ভাইয়া মেথড 1 4টি ম্যাথের ক্ষেত্রে কাজ করে না? এটা স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আছে, আসে না? আর মেথড 2 কেন 4টি ম্যাথের ক্ষেত্রে কাজ করে? আর মেথড 2টা কি সেটা বলেন। তাহলে আমরা মেথড 1টা আগে মানে প্রসেসটা শিখতে চাই। মেথড 1 এর প্রসেস মানে কিভাবে কি, এটার প্রসেসটা হচ্ছে প্রসেস এটা শুধুমাত্র ফার্স্ট দুইটা মানে কজ যুক্তর ক্ষেত্রে কাজ করবে। যে ফার্স্ট দুইটি, দ্যাট ইজ সবার জন্য কাজ করবে না। তাই এখানে একটু একটু মুছে দিয়ে নেই, লিখে দেই কার জন্য কাজ করবে। শুধুমাত্র কজ যুক্তদের ক্ষেত্রে কাজ করবে। কেন কাজ করবে আমি এখনই দেখাচ্ছি। মেথড 1টা কি? এটা মন থাকে না একবারও। দেখি আমরা মেথড 1 এ যাই নাকি মেথড 2 করব? মেথড 1 প্রসেসটা কি? প্রসেস আচ্ছা, cos x কে cos 2a তে পরিণত করব। এক নাম্বার কথা হচ্ছে, তোমাদের কি মনে পড়ে দেখো তো, এখানে কি ফ্র্যাকশন আছে? কি আছে? ফ্র্যাকশন আছে। ফ্র্যাকশন আছে। আচ্ছা, আমরা কি এই ম্যাথটি করছিলাম? আমার তো খেয়াল নেই, একটু সময় দিতে হবে আমাকে। রুল 1 এর ক্ষেত্রে করা উচিত ছিল। না, করিনি। যাই হোক, এটা তোমাদেরকে দেখো, এটা কিন্তু এক নাম্বার কথা হচ্ছে এটা ফ্র্যাকশন আছে। এটা রুল 1 এই যাইতে পারতো। রুল 5টা আবার বলছি, রুল 5টা রুল 1 এ যেতে পারতো। আই এম ভেরি সরি, যেহেতু আমি রুল 5 ই করে ফেলছি, তোমরা 5 হিসেবে দেখে নাও। এখন রুল 1 এ যেতে পারে এটা। রুল 1 কেন? কারণ এই যে দেখো ফ্র্যাকশন আছে। ওকে, সবকিছুতে এত রুল বানায় লাভ নাই। তো এটা একটু মনে রাখতে হবে, রুল এটা রুল 1 এ যাবে। আবার বলছি এটা রুল 1 এ যাবে। রুল 1 তাহলে আহ, যাই হোক, এটা রুল 1 লেখো। 5 না, রুল বানাবো কেন? অটোমেটিক এখানে 1 ই লেখো। এই 1 এর মধ্যে আমি করানোর কথা এটা। যদিও ভুলে করাইনি, তো এটা 1 ই থাকবে। তো এটা একটু মনে রাখো। তারপরে তো 1 এর মধ্যে যে ফ্র্যাকশন কিভাবে কিভাবে রিমুভ করতে হবে, এক একটা অঙ্কের ক্ষেত্রে এক একটা ছিল। তো এটা মনে রাখো, সেটা একটা স্পেশাল আকার। এরকম থাকলে আমরা তো ফ্র্যাকশন আছে, তা আমরা সেটা করব। যেহেতু ফ্র্যাকশন আছে, তাই এটা শুধুমাত্র কজের ক্ষেত্রে যেহেতু কাজ করবে, cos x কে cos 2a এরকম রূপে নেব। এবার দেখো, তারপর বাকি কাজটুকু তুমি নিজে বুঝে যাবে। আমরা একটা কাজ একটা করি, যে কোনো একটা অঙ্ক করি। আচ্ছা, 1/1 প্লাস cos x dx। এখন দেখো আমরা কি বলছিলাম, শুধুমাত্র cos কে 1 cos 2a বানাই ফেলবো। কেন? তুমি বুঝে যাবা, তাহলে ফ্র্যাকশনটা রিমুভ হবে। এটা কিন্তু আমাদের রুল 1।
যে ফ্র্যাকশন থাকলে ফ্র্যাকশন রিমুভ করতে হবে। 1 প্লাস এখানে 1 বাই 1 প্লাস সরি 1 এর জায়গায় 1 প্লাস cos 2a, এটা কি লেখা যায়? 1 প্লাস cos 2 এর সূত্র কি? 1 প্লাস cos 2a এর সূত্র হচ্ছে কত? 2 cos স্কয়ারে, তোমাদের নিশ্চয়ই মনে আছে 2 cos স্কয়ারে, তাই না? তাহলে এখানে লিখতে পারি কি 2 cos স্কয়ার a মানে কত x বাই 2, dx এর জায়গায় dx। ওকে, এবার দেখো এই হাফ দেখতে পাচ্ছ, এই হাফটাকে কনস্ট্যান্ট বলে বের করে দিলাম। এবার বলো 1 বাই cos স্কয়ার x মানে কি sec স্কয়ার x বাই 2, তাই কি না? বুঝছো কি না? আচ্ছা, তাহলে এরপর আমরা জানি sec সূত্র যদি মনে না থাকে এরকম বক্স আঁকতে বলছিলাম, ডান পাশে sec স্কয়ার x, মনে মনে এটাকে x হিসেবে কনসিডার করো, এটা x মনে মনে। সে কাকে যেন আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার x পাইতাম, বলে tan x কে। তাহলে বুঝতে পারছো sec স্কয়ার কে যদি আমি ইন্টিগ্রেশন করি tan x পাবো, তাহলে এখানে আসবে হচ্ছে tan x বাই 2। তা আসলে কি তোমাদের কাছে এবার যেটা বলতে চাই সেটা হচ্ছে আসলে কি এটা x ছিল না, x ছিল না, ওটা ছিল হচ্ছে 1 বাই 2 হবে, x বাই 2 ছিল, x বাই 2 কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে x বাই 2, 1 বাই 2 হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এখানে থাকবে ddx অফ x, মানে হাফ থাকবে, তাহলে সেই হাফটা আমি নিচে লিখে দিয়েছি। ওকে, আচ্ছা, এবার দেখো, এবার দেখো এই হাফ, এই হাফ আর এই হাফ কাটাকাটি যাবে, তা থাকবে হচ্ছে প্লাস একটা সি দিয়ে দাও, তাহলে থাকে হচ্ছে রেজাল্ট হচ্ছে tan x বাই 2 প্লাস সি। দেখছো ফ্র্যাকশন কিন্তু রিমুভ হয়ে গেছে, যে ফ্র্যাকশন রিমুভ হয়ে গেছে, কারণ ফ্র্যাকশনকে রিমুভ করতে হবে। এটা ছিল হচ্ছে আমাদের মেইন, মানে এটা হচ্ছে রুল 1 এর ম্যাথ, আমি ভুল কর্মে রেখে আসি, এই জন্য আমি সরি। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে ভাইয়া এটাই কিন্তু মেথড 1, কি বলছিলাম cos কে cos 2, এখন কথা হচ্ছে এই যে দেখো বাকি দুটো ম্যাথ কেন করা যায় না? তুমি তোমার অ্যান্সার পেয়ে যাবে, একদম সহজ রূপে পাওয়া যাবে। দেখো 1 মাইনাস 1 প্লাস sin 2a, দেখো তো এটাকে যদি আমি 1 প্লাস sin 2a করতে চাই, sin 2a করতে চাই, 1 প্লাস sin 2 এর কোনো সূত্র আছে? 1 প্লাস sin 2 এর কোনো সূত্র আছে তুমি বলো? না, শুধু এরকম করতে পারো সর্বোচ্চ কি sin 2a মানে হচ্ছে 2 sin a cos a, এতে করে কি আমার ফ্র্যাকশন রিমুভ হবে? এই যে এরকম রূপে আসবে যে 1 প্লাস cos 2 করার ফলে দেখো 2 cos স্কয়ারে চলে আসে, তারপরে এখানে ফ্র্যাকশন রিমুভ হচ্ছে। তোমার তো এরকম কোনো সূত্র নাই, 1 প্লাস sin 2 এর কোনো সূত্র আছে বলো? কোনো সূত্র নাই। ঠিক আছে, এই কারণে আমি মেথড 1 দিয়ে করতে পারবো না। মেথড 1 এর কাজটা কি, ওই যে cos যেখানে থাকবে, cos এর ক্ষেত্রে কেন পারা যাবে? কারণ 1 প্লাস cos 2a মানে হচ্ছে 2 cos স্কয়ারে, 1 মাইনাস cos 2a মানে হচ্ছে 2 sin স্কয়ারে, এই কারণে পারা যাবে। এই সূত্রগুলো অলরেডি আছে। বুঝতে পেরেছো কেন আমাদের এই যে cos দুটার ক্ষেত্রে কাজ করবে? কারণ হচ্ছে এটার জন্য সূত্র তৈরি পাওয়া যায়, এটার জন্য সূত্র পাওয়া যায়। ঠিক আছে, এখন তুমি বলতে পারো ভাইয়া মেথড 2 দিয়ে যেহেতু 4টা ম্যাথই করা যাবে, তাহলে আপনি মেথড 2 দিয়েই করবেন। কিন্তু কখনো কখনো মনে রাখবা যদি তোমার ভার্সিটিতে অ্যাডমিশন আসে, তাহলে ওই যে প্রথম দুইটা আসার মতো, অ্যাডমিশনের ক্ষেত্রে, অ্যাডমিশনের ক্ষেত্রে প্রথম দুইটা আসে, মানে এটা আর এটা আসে কেন? কারণ এটা কিন্তু এই যে দেখো মেথড 1 দিয়ে করা যায়, মেথড 2 দিয়ে করতে গেলে একটু বড় হবে। সহজ কথা, আহ, আমি মনে হয় ভুল লিখেছি, যাই হোক এখানে। আচ্ছা, মেথড 2 দিয়ে করলে ম্যাথ বড় হবে, তো তুমি এই কারণে দুইটা রুলই শিখতে হবে। তুমি বলতে পারো কিন্তু যেহেতু মেথড 2 দিয়ে 4টা ম্যাথই করা যায়, সুতরাং আমি 4টা ম্যাথই করব মেথড 2 দিয়ে। তাই মেথড 1 কেন শিখবো? কারণ হচ্ছে মেথড 1 অ্যাডমিশনে আসে, তখন তুমি এই মেথডটা দিয়ে করলে সহজে করতে পারবা বাবা। ঠিক আছে, কিন্তু তুমি কিন্তু মেথড 2 দিয়ে এত সহজে করতে পারবা না। তো আমরা মেথড 2টা কি, আমি একটা ম্যাথ করাতে চাই মেথড 2 দিয়ে। ও সরি, আচ্ছা মেথড 2 দিয়ে একটা ম্যাথ করাতে চাই, তা তুমি বুঝে যাবা যে মেথড 2 কি বলতে চাচ্ছে। মেথড 2 বলছে, এটার প্রসেসটা একটু বলে দেই। প্রসেস, আচ্ছা উনি বলছে নিচে যা আছে, নিচে যা আছে তার বিপরীত জিনিস দিয়ে, তার বিপরীত জিনিস দিয়ে উপরে নিচে গুণ করে দাও। এটাই হচ্ছে মেথড 2 এর কথা। তারপর বাকিটা তোমার করে নিতে হবে। তার আমি একটা অঙ্ক করতে চাই, আমি ধরো এই ম্যাথটাই করে দিতে চাই। এই যে যেই ম্যাথটা আমি শর্টকাটে করলাম, শর্টকাট মানে মেথড 1টাই আমার কাছে শর্টকাট মনে হয়।
ঠিক আছে? তো আমি যাই এটাই করতে চাই, তাহলে তুমি দেখতে পারবা, বুঝতে পারবা যে আমি কেন দুটা মেথড শিখবো। কারণ অ্যাডমিশনে আসলে তখন কিন্তু এত বড় হবে। বুঝাইতে পারছি? এখানে একটা দাগ দিয়ে দেই যাতে করে দুইটা মিশে না যায়। আচ্ছা, এখানে একটা দাগ দিয়ে দেই। তো আমরা মেথড 2 দিয়ে এখানেই শুরু করি। মেথড 2 দিয়ে এই ম্যাথটি করতে চাই। কত বড় হয় দেখো। ঠিক আছে? আচ্ছা, তা শুরু করতে চাই। হচ্ছে 1/1 প্লাস cos x dx। তা আমি কি বলছি মেথড 2, নিচে যা আছে তার বিপরীত চিহ্ন দিয়ে উপরে নিচে গুণ করব। নিচে আছে কি 1 প্লাস cos x, তাহলে আমি 1 মাইনাস cos x দ্বারা এখানে একটা গুণ করতে চাই, নিচে একটা 1 মাইনাস cos x দ্বারা গুণ করতে চাই, তাহলে দেখো অঙ্ক কিন্তু সেমই থাকবে, কোনো পাল্টালো না। ঠিক আছে? এটাই হচ্ছে মেইন কনসেপ্ট মেথড 2 এর। যে উপরে নিচে তুমি গুণ করে দিবা। গুণ করে দেওয়ার ফলে কি হবে দেখো, হচ্ছে 1 মাইনাস cos x আমি জায়গা মতো রাখতে পারি, এটাকে লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তোমরা নিশ্চয়ই জানো যে 1 মাইনাস cos স্কয়ার মানে হচ্ছে sin স্কয়ার x। এখানে cos x দিয়ে দাও, এখানে পাই sin স্কয়ার x, এখানে dx। এবার এবার আমরা একটু কাজ করতে চাই। কি কাজ করতে চাই? আমি কি এরকম দিয়ে দিতে পারি না? দেখো তো, 1 ওভার sin স্কয়ার x মাইনাসের জায়গায় মাইনাস, এখানে cos x, এখানে sin স্কয়ার x, পারে কিনা বলো তো? এবার লসাগু নিয়ে দেখো, এই যে উপরে লাইনই তো পাবা, তাই পারি, লিখতে পারি। আচ্ছা, আমি এখানে একটা দাগ দিয়ে দিই যাতে করে এই পৃষ্ঠার মধ্যে করতে পারি। দেখো 1 মাইনাস, সরি 1 মাইনাস কোথায় পাইলাম, এই যে 1 বাই sin স্কয়ার x, এটাকে লেখা যায় কত? cos স্কয়ার x। এখান থেকে কি লেখা যায়? কি লেখা যায়? দেখো sin স্কয়ারকে লেখা যায় sin স্কয়ার x কে এভাবে লিখতে পারি না, আমি একটু মুছে দিলাম কারণ আমি সংক্ষেপে করতে চাচ্ছি, জায়গা কম। sin x তার মানে cos বাই sin মানে হচ্ছে cot, আর 1 বাই sin মানে cosec, তার মানে দিন শেষে পাই হচ্ছে cosec x cot x। বলো কোনো প্রশ্ন আছে? এবার ইন্টিগ্রেশন সবাইকে দিয়ে দিতে চাই। আচ্ছা, দিয়ে দিলে কি হবে? cosec স্কয়ার x dx মাইনাস cosec x cot x। ঠিক আছে? আর এখানে একটা dx। আচ্ছা, সবাইকে দিয়ে দিলাম। এটার সূত্র কি? cosec স্কয়ার x এর সূত্র হচ্ছে আমরা জানি, তো মুখস্থ করা আছে, আমি না পারলে বানাই নিবা, cot x মাইনাস cot x আসবে, আর এখানে মাইনাস cosec x cot x মানে হচ্ছে প্লাস cosec x আসবে। ঠিক আছে? ওখানে একটা মাইনাস আছে, সামনে একটা মাইনাস, আর এটার জন্য পাবো মাইনাস, মাইনাস মাইনাস প্লাস cosec x, ওকে, প্লাস একটা c আসবে। কিন্তু দেখো আমাদের আগের রেজাল্ট, আমরা একই ম্যাথ কিন্তু করতেছি, তুমি শুনো কিন্তু, মনে করো, আগে বুঝে নাও। এই দেখো, এই যে ম্যাথটা দেখতে পাচ্ছ, এই ম্যাথটা, আচ্ছা, এই যে ম্যাথটা দেখতে পাচ্ছ, এই ম্যাথের যে রেজাল্ট, সেই রেজাল্টটা হচ্ছে এটা কি, tan x বাই 2 প্লাস c। আচ্ছা, তুমি মনে করো তোমার 100টা এমসিকিউ, তুমি যদি প্রশ্ন করো, তুমি যদি কর্তৃপক্ষ হও, যে এই ম্যাথটার ডিফারেন্সিয়েশনের রেজাল্ট এইটা রাখবা নাকি এইটা রাখবা, মাইনাস কট এক্স প্লাস কোসেক এক্স প্লাস সি, কোনটা রাখবা? অবশ্যই অবশ্যই এটা রাখার চেষ্টা করবা, কারণ এটা হচ্ছে একটুখানি জায়গা লাগবে না, এই যে লালটা। কিন্তু তোমার দেখো, আমরা কিন্তু একই ম্যাথ করছি মেথড 2 দিয়ে, কিন্তু রেজাল্ট তো সেম হলো না ভাইয়া, এরকম বলতে পারো না। এই দেখো একই ম্যাথ, কিন্তু রেজাল্ট কোথায় আসলো? এই যে এখানে এটা আসলো। একই কি হলো? হলো না। আবার ধরো পরীক্ষার খাতায় সাপোজ এটা দেওয়া নাই, পরীক্ষার এমসিকিউর অপশনে এটা দেওয়া নাই, তখন তুমি কি করবা? তোমারটা হয় নাই, হয়েছে, তখন তোমাকে মডিফাই করতে হবে। এই কারণে আমরা বলছি মেথড 1 এবং মেথড 2 দুটাই শিখে রাখবা।
ঠিক আছে, তাহলে এটাকে আমরা একটু মডিফাই করি, তাহলে দেখবো আমাদের রেজাল্ট tan x/2 আসে কিনা। তো দেখি একটু, দেখো। আচ্ছা, আমরা এই যে আমাদের আনতে হবে tan এ, তার মানে বুঝতেই পারছো কট কুট এগুলোকে ভেঙে ফেলতে চাই, কটকে আমরা ভেঙে ফেলতে চাই। তা ভেঙে কি করতে চাই সেটা একটু দেখো আগে। তো আমরা এরকম লিখতে পারি না, কটকে লিখতে পারি মাইনাস cos x বাই sin x। কেন? কারণ sin cos আমরা নিয়ে যেতে চাই প্রথমে, tan আনবো। আর এটাকে লিখতে পারি 1 বাই sin x। ওকে, c এর জায়গায় c লিখে দাও। এবার দেখো, আমরা লসাগু নিতে চাই, লসাগু নিলে sin x। আচ্ছা, যেহেতু উভয় নিচে দুটারই sin x আছে, তার মানে এইভাবে লিখতে পারি 1 মাইনাস cos x। মাইনাসটাকে আমি এই কারণে পরে লিখছি। ওকে, তুমি কিন্তু একই জিনিস প্লাস সি। তোমাদেরকে আমরা বলেছিলাম প্রতিদিন যারা আমার ডিফারেন্সিয়েশন ক্লাস করেছে তারা জানো, আমি বলেছি 1 মাইনাস কজ এক্স ডি ওভার সাইন এক্স এরকম আকারে থাকবে। এটা হচ্ছে একটা বিখ্যাত ম্যাথ। এই ম্যাথ থাকলে এখানেই তুমি থেমে যাবা না, এটাকে কি করতে হবে বলছিলাম, কিন্তু এটা বিখ্যাত লাইন বারবার ফিরে আসবে। আমি একদম ডিফারেন্সিয়েশনে অনেকবার লিখে দিয়েছি। এটাকে লিখবো 1 মাইনাস কস 2a, আর এখানে লিখবো সাইন 2a। কি লিখতে পারি? সাইন 2a। এই যে এবং বানাই নিবা, এটা একটা বিখ্যাত লাইন, বারবার বলছি এটা একটা বিখ্যাত লাইন, এরকম বারবার ফিরে আসবে। আমি আবার আসিব ফিরে সেই লাইনটা, এইটা 1 মাইনাস কস 2a মানে হচ্ছে 2 সাইন স্কয়ারে। সূত্র 2 সাইন স্কয়ার 2, ধরো 2 সাইন স্কয়ার a। আর সাইন 2a এটা কিন্তু 2a, এটা কিন্তু সাইন মুছে গেছে। সাইন 2a মানে হচ্ছে 2 সাইন a, সাইন a cos a। আচ্ছা, প্লাস সি এর জায়গায় সি। এবার দেখো 2 2 কাটা দাও, এখানে একটা সাইন কাটা, সাইন বাই কস মানে হচ্ছে tan x/2। দেখছো? এই বলো বুঝছো কিনা? ধরো পরীক্ষার এমসিকিউতে তোমার রেজাল্ট আসছে হচ্ছে tan x/2 প্লাস সি। ধরো বলে দিল, সাপোজ আমি তোমাকে একটা কোশ্চেন করতে চাই, যে বলে দিল সাপোজ মনে করো যে এইটার রেজাল্টটা কত তোমার কাছে জানতে চাইলো। কোনটা রেজাল্ট? এই যে যেটা আছে 1 ওভার 1 প্লাস কজ এক্স ডিএক্স, এটার অ্যান্সার কত? ক নামে একটা অপশন দিল, খ নামে একটা অপশনে দিয়ে দিল tan x/2। আচ্ছা, ঘতে দিয়ে দিল আরেকটা, এইটা তুমি হচ্ছে মেথড 1 দিয়ে 2 দিয়ে করলা, করতে করতে এখানে এসে থাইমা গেলা। হ্যাঁ, cot x এ থাইমা গেলা। দেখছো? তখন তোমার কি রেজাল্ট হবে? এই কারণে দুইটা মেথডই শিখা রাখবা। আর এটা কিন্তু মডিফাই করলাম, দেখো এটা কিন্তু মডিফাই করলাম, বারবার বলছি এটা কিন্তু, এগুলো কিন্তু মডিফাই। এই যে লাইনগুলো দেখতে পাচ্ছ এগুলো মডিফাই করে আমি tan x/2 তে গেলাম। এই কারণে মেথড 2 শিখে রাখা জরুরি। ঠিক আছে? মনে করতে পারো এটা মনে হয় কাজে লাগবে না, তাহলে মেথড 1 এবং মেথড 2 সব শিখতে হবে। মেথড 1 কার জন্য শিখবো? মেথড 1 হচ্ছে এমসিকিউর জন্য শিখবো। হ্যাঁ, মেথড 1 এমসিকিউ যদি আসে তাহলে প্রথম দুটোই আসবে। আর মেথড 2 অবশ্যই 4টা ম্যাথের জন্য করা যাবে। তো নিয়মটা কি? এরকম, যে চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন দিয়ে উপরে নিচে, বিপরীত চিহ্ন ওয়ালা টার্ম দিয়ে উপরে নিচে গুণ করতে হবে, গুণ করার পর রেজাল্ট আসবে। বলো বুঝছো কিনা? আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে আমাদের রুল 1 এর অঙ্ক, আমি ওই সময় করাতে পারিনি। তাহলে রুল আমরা কয়টা শিখলাম? 10.2 এর সব ম্যাথ করা শেষ। তোমার সব ম্যাথ করা শেষ। বলতে পারো ভাইয়া 10.2 এর তো আপনি 3 থেকে শুরু করছেন, এই যে 3, তারপরে 6, তাহলে আর বাকিগুলো অঙ্ক করবেন না? বাকি অঙ্ক কোনটা? ধরেন আপনি 4 করবেন না, তারপর কি আপনি 5 এগুলা করবেন না? যা করি নাই সেটা 1 নম্বর, যা করি নাই সেটা হচ্ছে ভন্ডামির অঙ্ক। কিসের অঙ্ক? ভন্ডামির অঙ্ক। যে যা না তাকে আবার করতে হবে, সেটা দিয়ে করলে হয়ে যাবে। আর বাকি যা করে ফেলছি সেটা করে ফেলছি, সেটা আর কোনো নতুন নিয়ম নাই। তাইলে ভন্ডামির লিমিট আমি কিছু কিছু অঙ্ক তোমাকে দেখাই দিয়ে তুমি বুঝতে পারবা বাকি কেন করিনি। কি কি করি নাই দেখো আমি, তুমি যদি 10.2 তে যাও কিছু স্পেশাল ম্যাথ করাইছি 10.2 তে। এই যে যেইগুলা ম্যাথ দেখতে পাইলা 6, তারপর 7 দেখবা, ওইগুলা সব আমি করাই ফেলছি। এই অঙ্কগুলাই 6 7 করাই ফেলছি। ওকে, আমি এখানে 7 এ লিখিনি। এই যে এই ম্যাথগুলো 7 এর, ম্যাথ 5 এর যে ম্যাথগুলো দেখতেছো এগুলো হচ্ছে রূপন্তি প্রকাশনীর 7, 10.2 এর 7, কিন্তু আমি একসাথে করাই ফেলছি। আর বাকি যেগুলা করিনি, তোমার মনে হতে পারে যে 1 কেন আলোচনা করলেন না, 2 কেন আলোচনা করলেন না, এরকম যদি মনে হয়, মনে করো, তাহলে মনে করবো ওইগুলো আমি করাই ফেলছি। কিসে করাইছি? ভন্ডামির ম্যাথ। যেমন ধরো অনেক এরকম একটা ম্যাথ আছে, কি একটু যেতে চাই 10.2 এর 1, আমি একটা একটা করে সব কিছু বলছি। 10.2 এর 1 অনেক কি বলছে, একটা অঙ্ক দিয়েছে কি এই দেখো 5x প্লাস 3 টু দি পাওয়ার 6 এখানে dx। এখন দেখো আমাদের এখানে পাওয়ার আছে 6, ঠিক আছে? এখন আমি মনে মনে এই যে ভন্ডামি করাবো, এই যে 5x প্লাস 3, 5x প্লাস 3 এই বেটা কিন্তু 5x প্লাস 3, কিন্তু এই যে ভেরিয়েবলটা 5x প্লাস 3 কে আমি মনে মনে x ধরবো।
ঠিক আছে, তাহলে আমার সূত্র পড়ে যাবে, কি পড়ে যাবে, x টু দি পাওয়ার n, সূত্র কি 5x3, এখানে 6 প্লাস 1 ওভার 6 প্লাস 1। আসলে তো এটা কি না, আসলে কিন্তু এটা x না, তার মানে এটাকে ডেরিভেটিভ করতে হবে। তাহলে আমি এখানে যাকে ধরেছিলাম সেই বেটা ভন্ডামি করেছে, একে করতে হবে। তাহলে 5x ডিফারেন্সিয়েশন সবাইকে দিয়ে দাও। এখন যদি এইগুলা তোমাকে বিস্তারিত করাতে হয় তাহলে তো সমস্যা, ডিফারেন্সিয়েশন যেন করতে না হয়। 5 কনস্ট্যান্ট বের করে দাও, ওইটাকে করলে থাকে 1 আর ওখানে 0, তাহলে মানে 5 অ্যান্সার। তাহলে নিচে হচ্ছে আবার একটা 5 আসবে গুণ আকারে, কিন্তু অবশ্যই এই যে নিচে 5 দেখছো, ভাগ, প্রথম ভাগ করবা কিন্তু এর সাথে কিন্তু গুণ, এটা বলতে চাচ্ছে, আবার গুণ ভাগবে না এটা। তাহলে এখানে পাচ্ছি কত, তাহলে 5x3, এখানে 7, আর এখানে পাচ্ছি হচ্ছে 35। বলো তো বুঝছো কিনা? তাহলে এটা কি ভন্ডামির অঙ্ক না? তাহলে তোমাকে আমি কি এক করাবো, তুমি বলো? এক করাবো না, তোমার করে নিতে হবে, এক করে নিতে হবে। তাহলে 10.2 এর এক করে নিবা। এক, একের এরকম সব অঙ্ক এক, ভন্ডামি অঙ্ক, ঠিক আছে? আচ্ছা, এক গেল। দুই, এবার শোনো, দুইও আমি করাই ফেলছি। দুই, আচ্ছা, দুইয়ে বলছিলাম তোমাকে, দেখো দুইয়ে হচ্ছে রুল 2, কি বলছিলাম সেটা একটু শোনো। দুই, যে সূত্রে যদি না যায়, বারবার বলছি, সূত্রে যদি না যায় তখন যদি তোমার রুট থাকে, এই যে দেখো, আবার বলছি, সূত্রে যদি কোনো কিছু না যায় তখন যদি তোমার একটা রুট থাকে, সেই রুটকে মুক্ত করতে হবে। রুটকে মুক্ত করার কয়েকটা ওয়ে করে দিছিলাম না? এখানে আসি, দেখো, সুন্দর করে শিখতে হবে, আমরা শিখে ফেলছি। এই যে এখানে রুট, স্কয়ার রুট মুক্ত করার ওয়ে, যদি কখনো এরকম দেখতে পাও যে রুট আছে, সমান চিহ্ন থাকলে তো উভয় পক্ষে স্কয়ার করবা, সমান চিহ্ন নাই যদি কখনো ভিতরে স্কয়ার আনতে পারো তাকে এরকম করার চেষ্টা করবা। যদি কখনো দেখো এরকম ফ্র্যাকশন আকারে রুট আছে, তখন দুইটা কেস হতে পারে, ফ্র্যাকশন মানে ভগ্নাংশ আকারে রুট থাকে, তখন যদি নিচে থাকে রুট, নিচে থাকে, নিচেরটাকে বেশি প্রাধান্য দিতে হবে। আর যদি এরকম থাকে যে না, কেস টু দেখো, যে নিচে রুট নাই উপরেই আছে, তখন কিন্তু ওই উপরেরটার দিকে তাকাইয়া রুট মুক্ত করার নিয়ম আছে। নিচে যা থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে উপরে নিচে গুণ করে দেবো। তাহলে দেখো এই যে যে ম্যাথটা লিখলাম 2, সেটা একটু দেখো। এই কটা শিখলে আসলে এনাফ, মানে তোমাকে সুন্দরভাবে শেখানোর জন্য। এই যে যে ম্যাথটা লিখছি, এটা কি কিছু কোথায় রুট আছে কি, সমান চিহ্ন নাই এক, আর এরকম কিছু করে তুমি এরকম ভিতরে কি এরকম কিছু রুট আনা, স্কয়ার আনা যাবে? আনা যাবে না। তাই তোমার আছে নিচে, নিচে যেই চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন যুক্ত দিয়ে গুণ করে দিতে হবে। তাই গুণ করার নিয়মটা কি, নিচে আছে কি x মাইনাস 1, তাহলে আমরা এখানে এরকম করব, রুট এক্স প্লাস, এই যে দেখো মাইনাস ছিল প্লাস করে দেবো, যা আছে তার বিপরীত চিহ্ন। তাহলে এটা বাড়তি আনছি, উপরে নিচে এখানেও একটা গুণ করে দিতে হবে, সহজ কথা। এই যে এখানে একটা ডিএক্স দিয়ে দাও, এটাই হচ্ছে রুট মুক্ত করার ওয়ে, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছি কি না? ঠিক আছে, দেখো এরপর কি থাকে, যা আছে তা লেখো, রুট এক্স প্লাস স্কোয়ার রুট, এরকম। এখানে দেখো এটা কি লেখা দেয়, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি, এক্স স্কোয়ার মানে এরকম লিখতে পারি, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে যাবে, মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এক্স মাইনাস 1, এখানে হোল স্কোয়ার দাও, আর ডিএক্স এর জায়গায় ডিএক্স দাও, ওকে? আচ্ছা, এরপর এরকম, এরকম যা আছে তাই করে দাও, এখান থাকে এক্স মাইনাস, এখান থাকে হচ্ছে এক্স মাইনাস 1 ডিএক্স, ওকে। এটা কি করলে, এটা এরকম, এটা থাকে এক্স মাইনাস এক্স প্লাস 1 ডিএক্স। দেখো তো দিন শেষে এক্স আর এক্স কাটা যাবে, এখান থেকে রুট এক্স, নিচে 1 থাকে, 1 দেওয়া যায় কথা, না দেওয়া এক কথা, প্লাস এরকম একটা ডিএক্স, তাই না? আচ্ছা, এবার সবাইকে দিয়ে দিচ্ছি ইন্টিগ্রেশন, এরকম করতে পারি। আচ্ছা, এবার এটাকে আমরা কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার হাফ ডিএক্স, এখানে এটাকে কি লিখতে পারি, এক্স মাইনাস 1 টু দি পাওয়ার হাফ ডিএক্স। দেখো তো বুঝছো কিনা? এবার এটা কেমন, এই যে এক্স টু দি পাওয়ার হাফের সূত্র কি, এক্স হাফ প্লাস 1, এখানে হাফ প্লাস 1, এটাকে 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 মনে মনে এক্স ধরো, এক্স ধরলে আমরা পাবো হাফ প্লাস 1, এখানে পাবো হাফ প্লাস 1। আসলে কি এটা এক্স ছিল? ছিল না, কি ছিল?
ছিল হচ্ছে ডিডিএক্স অফ এক্স মাইনাস ওয়ান ছিল, তাকে ডেরিভেটিভ করতে হবে, করলে আসে কত ওয়ান, আর ওইটাকে করলে জিরো, মাইনাস জিরো, তাহলে এখানে ওয়ান, অন নিচে ওয়ান, এটার সাথে ওয়ান দেওয়া যায় কথা না দেওয়ার কথা, ঠিক আছে? তাহলে এটার রেজাল্ট কিন্তু এরকম হবে, কত এক্স 3/2, এখানেও আসবে 3/2, এখানে এক্স মাইনাস ওয়ান 3/2, এখানেও 3/2। বলো তো বুঝছো কিনা? এটা হচ্ছে অ্যান্সার। একটা সি অবশ্যই দিতে হবে যেহেতু ইনডিফাইনাইট ইন্টিগ্রাল, এগুলো আমরা পড়ছি। তাহলে যে টাইপ, এই যে 2 নাম্বার 10.2 এর 2 নাম্বার আমি করাইনি, কিন্তু 2 নাম্বারের নিয়ম কিন্তু আমি বলে ফেলছি, বক্স রুল। যদি এরকম রুট দেখো তাহলে এভাবে করতে হবে। আশা রাখি 2 এর বাকিগুলা পারবা তুমি। তা আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিই 2 এর। 2, এটা 2 এর এই অঙ্কগুলো একটু ইম্পর্টেন্ট, রুট যুক্ত আসে। তাহলে 2 এর বাকি যে অঙ্কগুলা করবা, 2 এর 2, 2 কি আছে আমি বলে দিচ্ছি, dx ইন্টিগ্রেশন অবশ্যই আছে, x প্লাস 1, এখান থেকে একটু মোছার চেষ্টা করি, প্লাস স্কয়ার রুট x মাইনাস 1, এটাকে করার চেষ্টা করবা। তাহলে এখানে কি করতে হবে, এখানে প্লাস আছে, মাইনাস চিহ্ন দিয়ে উপরে নিচে গুণ করতে হবে, মাইনাস, এগুলা তোমরা আশা রাখি বুঝতে পেরেছো। 3 dx, এখানে আছে x প্লাস a প্লাস x মাইনাস b, একই নিয়ম, এখানে প্লাস আছে, এই যে এরকম কাজ করতে হবে, দ্যাট ইজ দেখাতে চাই, একটু বলতে চাই, যা আছে তার বিপরীত জিনিস দ্বারা উপরে নিচে সবাইকে গুণ করতে হবে, এটা রুট মুক্ত করার একটা ওয়ে। ফ্র্যাকশন থাকলে এরকম আমি সব শিখাইছি, লেকচার 3 তে যা দেখবা, এরকম দিয়ে দিতে হবে, ওকে? আচ্ছা, এরকম করে যা আছে 2 এর, যা আছে 4, 4 আছে, আর একটা অঙ্ক আছে 4, এই অঙ্কগুলো তোমরা করে নিতে হবে। তো সহজ কেন করতে হবে সব বলছি। তো এটা তো এর মতো আর সহজ নাই, ইন্টিগ্রেশন চ্যাপ্টারের মতো। আচ্ছা, এটাকে কি করতে হবে, তাহলে যা আছে তার বিপরীত জিনিস দিয়ে উপরে নিচে গুণ করতে হবে। আচ্ছা, শেষ। এরপরে যা আছে সেটাতে আমি যদি যাই, 2 শেষ, আমরা 3 একটু যেতে চাই। 3 কি আছে একটু দেখো, 3 এই অঙ্ক আছে, তাই এই অঙ্কগুলো আমি করাই দেবো, তুমি বলো sin 7x dx। তা তোমাকে মনে মনে কি করতে বলছিলাম, এইটাকে ধরে নিতে বলছিলাম x, এই যে যদি সূত্র মনে না থাকে এরকম করতে হবে, যে এখানে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন আছে, তার মানে এখানে একটা এরকম অপারেটর দেব, এই ডান পাশে দিব হচ্ছে আমি sin x, মনে মনে কাকে যেন ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করতাম x এর সাপেক্ষে, তাহলে sin x পেতাম, বলে মাইনাস cos x কে করলে পাবা, যদি cos x কে করো তাহলে কিন্তু মাইনাস sin x পাবা, কিন্তু না, তোমার প্লাস sin x পেতে হবে। তার মানে বুঝতে পারছো, sin x কে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমি মাইনাস cos x পাবো, তার মানে এটার রেজাল্ট আসবে কত, মাইনাস cos 7x। আসলে কি ওটা x ছিল না, ওটা ছিল 7x, তাহলে 7x কে ডেরিভেটিভ করে যে রেজাল্ট সেটাই নিচে বসবে, তাহলে এখানে পাবো শুধু 7, কারণ ওটাকে করলে আসে 1, ঠিক আছে? তাহলে এই যে নিচে আসবে 7, এই কারণে এগুলো আমি করাইনি। তাহলে 3, 3 এইগুলা সব, 3 এ যত কিছু আছে সব এইগুলা, এই ভন্ডামির অঙ্ক, এই কারণে আর করাইনি। 3 শেষ, 3 আর করাবো না। 3 মানে রূপন্তি প্রকাশনী 10.2 এর 3 এগুলা সব। তারপর হচ্ছে আমার 4 সব এগুলা, ঠিক আছে? 4 সব এগুলা, যেমন মনে করো 4, 4 একটু দেখাতে চাই, 4 একটু একটু ভিন্নতা আছে। tan স্কয়ার x/2 dx। এখন তুমি দেখো, আমরা কি tan স্কয়ার এরকম কোনো সূত্র পাঠছো আগে, কিন্তু বুঝছো, কিন্তু এটা কিন্তু অনেক মানুষই ভুল করে। এক নাম্বার কথা হচ্ছে আমরা এই সূত্র মনে করো জানি না, ডান পাশে হচ্ছে আসবে tan স্কয়ার x, মনে করো tan স্কয়ার x। আচ্ছা, এটা হচ্ছে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। এমন কেউ কি আছে যাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করার ফলে tan স্কয়ার x পাইতাম? তোমার কাছে বলো আছে? না, এমন কাউ ছিল না। দেখো তো ডিফারেন্সিয়েশন এমন কিছু কি করেছো? তার মানে tan স্কয়ার x কে যদি আমি ইন্টিগ্রেশন করি, তার মানে এখানে আমি কি পাবো সেটা কিন্তু আমি নির্ণয় করতে পারছি না। এই কারণে এটাকে একটু মডিফাই করতে হবে। তা মডিফাই করি, tan স্কয়ার x এর সূত্র কি আমরা জানি, sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x এর একটা সূত্র আছে, ইকুয়াল টু 1। তাহলে আমরা বলতে পারি এখান থেকে যে tan স্কয়ার x মানে হচ্ছে sec স্কয়ার x মাইনাস 1, এই কথাটা কি বলতে পারি? তাহলে এখান থেকে আমি সেটা লিখি, তাহলে এটা মানে হচ্ছে sec স্কয়ার x মাইনাস 1, dx এর জায়গায় dx। এবার আমরা সবাইকে দিয়ে দিতে পারি, কি দিতে পারি, sec স্কয়ার x বাই 2, আর এখানে 1, এখানে একটা dx দিয়ে দাও,
ওয়ান ডিএক্স। এবার দেখো কাকে যেন আমরা, এই যে মনে রাখার টেকনিকটা কি, কাকে যেন আমরা ডিফারেন্সিয়েশন করতাম এক্স এর সাপেক্ষে এবং সেক স্কয়ার পাইতাম, বলে ট্যান কে, তাহলে এখানে পাইতাম হচ্ছে ট্যান এক্স বাই টু। ঠিক কি না? বুঝতে পারছো কিনা? আসলে কি এটা এক্স? এটা কি আসলে এক্স ছিল? না, এটা ছিল এক্স বাই টু, তার মানে এটা করলে আসবে হাফ, আর এখানে থাকবে এক্স প্লাস সি অ্যান্সার। এইভাবে কিছু কিছু চার, এভাবে চার, এভাবে। ঠিক আছে? তা বাকিগুলো তোমরা পারবা, 5 6 7 এগুলো আমি করাই ফেলছি। আর 8 করাই ফেলছি, 9 হচ্ছে ভন্ডামির মতো অঙ্ক, সেগুলো আমি করাই ফেলছি। ভন্ডামি মানে হচ্ছে যে জানা তা থাকলে তাকে আমরা আবার করতে হবে, এটা হচ্ছে আমাদের একটা ব্যাপার। তো এরপর আমরা এগুলো একটু মুছে দিতে চাই। এরপর দিন, মানে আজকে আমরা এখানে একটু সমাপ্ত করতে চাচ্ছি। অনেক কথা বললাম, ভুল ত্রুটি ক্ষমা চাই। আমি এর পরের দিন যেটা করাবো সেটা একটু লিখে তারপর যেতে চাই লেকচার 5-এ। লেকচার 5-এ আমি কিছু স্পেশাল ম্যাথ করাতে চাই, দেখলে এগুলো আজীবনের তরে মনে রাখবা। স্পেশাল টাইপের টাইপের টাইপ ম্যাথ আছে, তা তাদেরকে একটু তোমার এখনই দেখাই দিতে চাই তোমাদেরকে। তাদের রূপগুলো দেখে রাখো, তারা একটু ভয়ঙ্কর রূপ। তাদের করতে গেলে তাদের কথা মনে রাখতে হবে। কিছু কিছু মানুষকে তুমি যেমন আজীবন মনে রাখবা ভয়ঙ্কর রূপ হিসাবে, যারা তোমার ক্ষতি করতে চাইতো, ঠিক তেমনি আমরা কিছু কিছু ম্যাথকে এখন দেখে রাখবো, তারা মনে করবা এরা স্পেশাল, মানে হচ্ছে ভয়ঙ্কর টাইপের ম্যাথ। স্পেশাল ম্যাথ মানে কি বলছি, এইখানের ক্ষেত্রে এটা হচ্ছে ভয়ঙ্কর, তাই সুতরাং একে মনে রাখতে হবে আজীবন, যে তাকে দেখলেই তোমার গা শিউরে উঠবে। ভয়ঙ্কর, ভয়ঙ্কর ম্যাথ। ঠিক আছে? তাদের টাইপ গুলো আমি একটু দেখাতে চাই তোমাদের। টাইপ বলতে তাদের কিছু কিছু ম্যাথ আমি দেখে দিতে চাই, এদেরকে তুমি মনে রাখবা। আহ, সময় দাও, দিতে হবে আমাকে। যদি কখনো এরকম ম্যাথ দেখতে পাও, সাপোজ এটা হচ্ছে 1 e to the power 5x plus e to the power 3x e to the power x plus e to the power minus x, এখানে একটা dx, 2 এরকম দেখতে পাও যে x, এখানে আছে x minus 1, এখানে একটা dx, এরপর যদি এরকম একটা দেখতে পাও 3, এখানে আছে e to the power 3x, এখানে আছে e to the power minus 3x, e to the power 3x dx এরকম আকারে আছে 4, যদি এরকম দেখতে পাও 1 over e to the power x plus 1 dx এরকম থাকে, তাহলে মনে রাখতে হবে এটা কিন্তু খুব ভয়ঙ্কর। আর একটা ম্যাথ আমি একটু ভিন্ন কারে লিখতে চাই, এটা লাল সংকেত দিয়ে লিখতে চাই, মানে এটা আরো বেশি ডেঞ্জারাস। এবং এই ম্যাথগুলো আমরা 10.2 এর ক্ষেত্রে পড়বো। 10.2 লাল যে ম্যাথটা আছে সেটা হচ্ছে আমি একটু ও, আমাকে একটু সময় দিতে হবে, কেননা আমি হচ্ছে বের করতে হবে ম্যাথটা। আমি এগুলো হচ্ছে সাজিয়েছি, তো একটু বের করতে হবে। তোমরা যখন ভিডিও দেখবা সবাই টেনে দেখবা, 2 দিয়ে দেখবা।
এখানে দুইটা ম্যাথ করব 5 নাম্বার। এখানে দিবা tan x sin x cos x dx 6 নাম্বার। এখানে 2x 3 প্লাস 4x মাইনাস 4x স্কোয়ার, এখানে একটা dx দিয়ে দিবা। আরেকটা ম্যাথ আমি একটু অন্তর্ভুক্ত করতে চাই, সেটা এটা জানি না এটা ভয়ঙ্কর হবে কিনা, তারপরও 7 দিয়ে রাখলাম এখানে ভয়ঙ্কর হিসেবে। ইন্টিগ্রেশন দিয়ে দিয়েছি একবার। এরকম যদি থাকে রুট 10x প্লাস cot x, এখানে একটা dx। সাধারণত আমরা এই অঙ্কগুলো করে থাকি হচ্ছে 10.3 তে। তা আমি প্রথমে তো বলছিলাম যে আমি কালকে করাবো এই স্পেশাল ম্যাথগুলো। আমি আসলে চাচ্ছি হচ্ছে 10.2 এবং 10.3 কভার করার পরে স্পেশাল ম্যাথগুলো দেখতে। তো এইসব ম্যাথগুলো আমরা করব না যদি আমাদের সামনে আসে, কারো সামনে যদি আসে এই ম্যাথগুলো আগে করব না, আমরা কিছুক্ষণ পরে পড়বো। মানে কিছুক্ষণ বলতে আমরা পরবর্তী ভিডিওতে বা পরবর্তী ভিডিওতে হয়তো বা পারবো না। 10.3টা শেষ করার পরে ইনশাল্লাহ আমরা স্পেশাল ম্যাথ করব, এবং এইগুলা ভয়ঙ্কর বলছি নামে, কিন্তু কাজে ভয়ঙ্কর না। ঠিক আছে, কাজে মানে একটু মনে রাখতে হয় যে এই ম্যাথগুলো এভাবে করতে হবে, কেন করতে হয় সেটা তখন আবার আমরা বিস্তারিত বলবো। আমাদের পরবর্তী দিন আমরা 10.2 তে এই অঙ্কগুলো তোমরা দেখতে পারবা। বারবার বলছি 10.2 তে এরকম অঙ্ক কিছু কিছু দেখতে পারবা। সেই অঙ্কগুলো 10.2 তে কিছু এই অঙ্ক যদি দেখতে পাও, কোনো এরকম ভয়ঙ্কর ম্যাথ যদি আসে তোমার সামনে, তখন তাদেরকে স্কিপ করবা। তুমি হচ্ছে প্রথমে 10.3 করবা, 10.3 করব, আমরা নিজেরাও করব। 10.3 এর পর আমরা হচ্ছে স্পেশাল ম্যাথগুলো করব। এগুলো খুব ইম্পর্টেন্ট। তো সেই হিসেবে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দোয়া চাই, নিজের যত্ন নিও। আল্লাহ হাফেজ।